মা ও বাবা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ গভীর কোনো অনুভূতি নেই, আর বাবার চেয়ে সহজ সত্য আর কিছু নেই। এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে নিউ গীতারানী বৃদ্ধাবাসে। ইতিমধ্যেই আমরা একের পর এক বৃদ্ধাশ্রম কভার করেছি, আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। নিউ গীতারানী বৃদ্ধাবাসের 5টা ইউনিট বর্তমান। প্রথমেই আমরা পৌঁছে গেছি এই বৃদ্ধাবাসের ফার্স্ট ইউনিটে। এই ইউনিটের বিশেষত্ব হলো এখানে সমস্ত মায়েরা থাকেন। নানান রকম সুবিধা বর্তমান ওনাদের জন্য। এই ইউনিটে ঠাকুর ঘরও কিন্তু দেখতে পাওয়া গেল। বিনোদনের জন্য টিভিও কিন্তু অ্যাভেলেবেল। এবার আমরা পৌঁছে গেছিলাম এই গীতারানী বৃদ্ধাবাসের সেকেন্ড ইউনিটে। এই ইউনিটের বিশেষত্ব হলো এখানে যারা আছেন তাদের কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য নেওয়া হয় না। বেসিক্যালি যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য এই ইউনিট। এখানে মা ও বাবা উভয়ই থাকেন। আজকের দিনে দাঁড়িয়ে এই বৃদ্ধাবাস এত সুন্দর জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছেন, এত ভালো সার্ভিস দিচ্ছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার আমরা দেখে নেব থার্ড ইউনিট। এখানে শুধুমাত্র বাবারাই থাকেন। এখানে যারা সম্ভ্রান্তশালী বা উচ্চবিত্ত শুধুমাত্র তারাই থাকেন। এবার ফোর্থ ইউনিট আমরা দেখব। এখানে মহিলা পুরুষ সমান অ্যাভেলেবেল। আপৎকালীন পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স রয়েছে। ডক্টর ফেসিলিটি বর্তমান। এখানে সপ্তাহে 2 বার ডক্টর আসেন এনাদের চেক আপের জন্য। হোল মেডিকেল সেট আপও বর্তমান। নার্স দিদি প্রতিদিন এখানে অ্যাভেলেবেল। সব মিলিয়ে নিউ গীতারানী বৃদ্ধাবাসের 5টা ইউনিট বর্তমান, কিন্তু 5th ইউনিটটা এই মুহূর্তে কাজ চলছে। আসন সংখ্যা অ্যাভেলেবেল। যারা আসতে চাইছেন যোগাযোগ করতে পারেন। আসুন এবার আমরা একে একে এই বৃদ্ধাবাসের সমস্ত তথ্য হাজির করছি। সো দেখতে থাকুন। নমস্কার, আমি পিঙ্কি। এসটিভি বাংলার পক্ষ থেকে আজকে চলে এসেছি নিউ গীতারানী বৃদ্ধাশ্রম, যেটি ঠাকুরপুকুর মাঝিপাড়া রোডে অবস্থিত। আমরা এখানে জেনে নেব বোর্ডাররা কেমন থাকেন, তারা কী কী অ্যাক্টিভিটি করেন এবং তাদের সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। আজকে পৌঁছে গেছি আমরা, এখন একদম মেন হেড অফিসে আমরা পৌঁছে গেছি, যেখান থেকে অ্যাকচুয়ালি বৃদ্ধাশ্রমের যাত্রা শুরু হয়েছে যাকে বলা যায়। এই মুহূর্তে আমরা যে রুমে পৌঁছে গেছি, এখানে দেখতেই পাচ্ছেন অনেক বৃদ্ধারা আছেন, ঠাকুমারা আছেন, জেঠিমারা আছেন। এখানে দেখতেই পাচ্ছেন যে ডাক্তারের ফেসিলিটি কিন্তু একেবারে সব সময়ের জন্য তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো যে ডাক্তারবাবু কিন্তু এই মুহূর্তে পেশেন্ট চেক করছেন, কেমন আছেন উনি। একটু শুনে নেব তার মুখ থেকে কিছু তথ্য। ডাক্তারবাবুর মুখ থেকে আমরা কিছু তথ্য শুনে নেব। আপনার নাম? ডাক্তার অভিজিৎ চক্রবর্তী। স্যার, আপনি এখানে কত বছর ধরে পেশেন্ট দেখছেন? আমি এখানে বছর 2 ধরে দেখছি। এখানে আপনি কেমন দেখছেন পেশেন্টদেরকে? তারা আগে যেরকম ছিল এখনের মধ্যে তাদের কতটা তফাৎ বুঝতে পারছেন? চলে বৃদ্ধাশ্রমে কি সবই তো ওল্ডেস্ট পিপল, সবই বৃদ্ধ থাকে। প্রত্যেকেরই বয়স 60-70-এর বেশি, এবং তাদের যেটা রেগুলার বেসিকে একটা চেক আপ দরকার হয়, এবং মেডিকেল ফেসিলিটি এখানে ভালো আছে। এবং সবচেয়ে বড় কথা, তাদের রেগুলার বেসিকে প্রেশার চেক করা, তারপর ব্লাড সুগার মনিটরিং করা, এগুলো সব এখানে করা হয়। এবং এখানে অসুবিধা হলে আমরা রেফার করে দিই। তো আশেপাশে অনেক হসপিটাল আছে, সরকারি বেসরকারি। সরকারি হসপিটাল বলতে এমআর বাঙুর আছে, বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল আছে, আরও অনেক হসপিটাল আছে। এখানে কস্তুরী মেডিকেল আছে, কাছাকাছি নার্সিংহোম আছে, ডিএম হসপিটাল আছে, এবং সেখানে ট্রান্সফার করা হয় ইন কেস অফ এমার্জেন্সি হলে। এছাড়া আমাদের রেগুলার বেসিকে চেক আপ হয়। আমরা দেখি কার কী প্রবলেম আছে, সেই বুঝে আমরা মেডিসিন এখানে লিখে দিই, প্রেসক্রিপশন করে দিই, ওখান থেকে মেডিসিন নিয়ে আসে। এখানে মেডিকেল ফেসিলিটি খুব ভালো আছে বৃদ্ধাশ্রমে, এবং আমাদের যখনই ডাকে তখন আমরা সময় করে চলে আসি। আচ্ছা, এখানে আপনারা সপ্তাহে কতদিন ধরে দেখেন? সপ্তাহে 2 দিন করে আমরা এখানে আসি। মানে আপনারা সপ্তাহে 2 দিন করে আসেন এখানে সব পেশেন্টদের? ডাক্তার আছে অনেক, এবং আমি আছি, আরও অনেক ডাক্তার আছে। যার যখন এমার্জেন্সি যে দরকার হয় তখন ওরা ডেকে নেয় এখান থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু যেটা সবথেকে বেশি দরকার, ডক্টর ফেসিলিটি, সেটা কিন্তু এখানে সব সময়ের জন্য অ্যাভেলেবেল আছে। সপ্তাহে 2 দিন করে ডাক্তাররা আসেন তাদের প্রেশার চেক করতে, তারা কেমন আছে সেটা জানতে। সত্যি অভাবনীয় একটা
একটা বিষয়। আপনারা দেখতে থাকুন, আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে আরেকটা কিন্তু বড় ফ্যাসিলিটি আছে, যেটা বোর্ডারদের জন্য সবথেকে বেশি প্রয়োজন। সেটা হচ্ছে রাত বিরেতে বা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি কোনো রকম সমস্যা হয় শারীরিক অসুস্থতার জন্য, নিজস্ব এদের কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে, যেখানে নিয়ারেস্ট হসপিটালে যাতে তাদেরকে খুব তাড়াতাড়ি যেতে পারে তার জন্য। তো দেখতে থাকুন আপনারা। আমরা আরও দুজনকে পেয়ে গেছি এখানে, যারা এই যে রুটিন চেক আপ হচ্ছে কন্টিনিউ, তারা কিভাবে চেক আপ করছে, ডাক্তার যেভাবে এসে যে বলে যাচ্ছে সবাইকে, সেটা কিভাবে চেক আপ হচ্ছে সেটা একটু ওনাদের মুখ থেকে শুনে নেব। ম্যাডাম, আপনার নাম? আমি সিস্টার এখানে, তমশ্রী মণ্ডল, ঠিক আছে। তো অ্যাজ এ সিস্টার হিসেবে আমি এখানে বিপি চেক করি, মেডিসিন দিই, আদার্স আর যা কিছু সব ড্রেসিং করা বলুন, ঠিক আছে, আদারওয়াইজ চেক আপ করি, ঠিক আছে। রেগুলারই চেক আপ হয়, মেডিসিন কার কী মেডিসিন লাগবে, দেখভাল কে কেমন আছে, ঠিক আছে কিনা, এই সমস্ত। এটা কি প্রত্যেক দিন চেক আপ হয়? তাই অবশ্যই অবশ্যই, প্রতিদিন রেগুলার বেসিসে চেক আপ হয়, প্রেশার চেক আপ হয়, টেম্পারেচার, প্রতিদিন হসপিটালে যেরকম হয় এখানেও সেরকম। ম্যাডাম, এখানে আপনার কাজটা কি থাকে, মানে আপনি কতদিন ধরে এখানে এই কাজটা করছেন? আমি আজ 3 বছর ধরে কাজ করছি। আমি এখানে মায়েদের দেখাশোনা করি, মায়েদের সব যে মায়েরা যা আছে মায়েদের দেখাশোনা সব কিছুই আমি করি। কাপড় চোপড় কাচাকাচি, মায়েদের চান করানো, মায়েদের সব সেবা করা সব আমি করি। আপনি কোথা থেকে আসছেন? আমি এসছি বেদবেড়িয়া, ঘোলা বেদবেড়িয়া আমার বাড়ি। হ্যাঁ, এখানে কেমন লাগছে আপনার? এখানে ভালো লাগছে, এখানে মায়েরাও ভালো, যে ম্যাডামরা আমাদের রেখেছে সে ম্যাডামও ভালো। আমি এই ম্যাডামের জন্যই ধরো মায়েদের সেবা আমি করি। একটা ভালো জিনিস উনি বললেন যে সেবা করার ব্যাপারটা, সত্যি কথা। আজকে বৃদ্ধ হয়ে গেছেন বলে যে মায়েদের সেবা করার যে সুযোগটা আমরা সারাদিন হয়তো পেরে উঠি না, বা কাজের অনেক প্রেশার থাকে হয়তো সেই কারণে আমরা করে উঠতে পারি না, কিন্তু এভাবেও যে তাদের সেবা করা যায় সেটা উনি কিন্তু খুব ভালো করে সেটা বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। আমরা পেয়ে গেছি একজন ঠাকুমাকে, শুনে নেবো আগে তার মুখ থেকে তার পরিচয়টা। ঠাকুমা, আপনার নাম? রুমা দত্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেহালা পর্ণশ্রী থেকে। বয়স হয়ে গেলে তো শরীরের অবস্থা কম বেশি খারাপ ভালো থাকেই, সেইরকম। তা বাড়ির পরিবেশ আর এখানের পরিবেশের মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? বাড়ির পরিবেশ আলাদা হয়, এখানকার পরিবেশ আলাদা হয়, ওটার সঙ্গে এটার তুলনা চলে না, তবে এখানে ভালো আছি। আমরা পেয়ে গেছি আরেকজন ঠাকুমাকে, দেখতেই পাচ্ছেন উনি এখানে শুয়ে আছেন। আচ্ছা ঠাকুমা, আপনার নাম কি? আমার সুনীতি ব্যানার্জি। আচ্ছা, তা আপনার এখানে আসলেন কিভাবে, মানে আপনি জানলেন কি করে এখানকার খবর? আমার মেয়েই সব জোগাড় করে দিয়েছে। আমি বলেছিলাম যে দেখ একটা ভালো দেখে একটা ব্যবস্থা কর, ও তো একা মানুষ, বাচ্চা টাচ্চা সব রয়েছে, স্বামী সংসার, তো একা পেরে উঠবি না, সবাই তো আছে, একটা ব্যবস্থা কর যাতে তোর শান্তি হয় আমারও শান্তি হয়। তো ওই সব দেখে শুনে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে উনি ব্যবস্থা করে দিয়েছে। তা আপনি এখন কেমন আছেন? আছি, ভালো আছি। এই সবাইকার সাহস হচ্ছে, আমি খুব ভালো আছি। গল্প হয়? হ্যাঁ, গল্প হয়, সব হয়। খুব গল্প করতে ভালোবাসেন? আমি খুব গল্প করতে ভালোবাসি। খুব মিষ্টি দেখতে কিন্তু ঠাকুমাকে, আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন। এদের সঙ্গে এরা আমার খুব ভাব, খুব যত্ন করে আর ম্যাডামের কোনো তুলনা নেই, খুবই ভালোবাসেন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোরে। এখানে দেখে নেব কতজন মায়েরা আছেন, আসুন আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত সম্ভব বোঝা যাচ্ছে মহিলারাই থাকেন। এখানে বেসিক্যালি মহিলারাই থাকছেন। এই আমাদের যে এখানে আমরা জানতে পারলাম নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের যে মেন ব্রাঞ্চ, সেখানে কিন্তু শুধু মহিলাদের জন্য, এখানে সব মহিলারাই আছেন। এখানে শুনে নেব তাদের কাছ থেকে কিছু তথ্য। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেহালা। বেহালা থেকে এসেছেন। আচ্ছা, এখানে এসে আপনার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। আচ্ছা, তো অবসর সময় কি করা হয়? এই এরকমই কিছু করতে ভালোবাসেন, মানে বই পড়তে, গান করতে? না, সব কিছু নয় আর কি। আরেকজন ঠাকুমাকে আমরা পেয়ে গেছি, শুনে নেবো আগে তার মুখ থেকে কিছুটা কথা। ঠাকুমা, আপনার নাম কি?
হিরণ ভৌমিক। আচ্ছা, আপনি এখানকার খবর পেলেন কি করে? এইখানে আমি তো এখানে আমার বাড়ি। আচ্ছা, হ্যাঁ। বাড়িতে কে কে আছে? এই ওই বাবা আছে, না আছে, মা আছে, আর ভাই বোন আছে, সব শ্বশুর বাড়ি গেছে, বাপের নিজের বাড়ি আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো হয়েছে গান। কিন্তু পেয়ে গেছি আমরা আরেকজন ঠাকুমাকে, শুনে নেবো তার মুখ থেকে কিছু কথা। ঠাকুমা, আপনার নাম কি? মঞ্জু পাল, আপনি কোথা থেকে আসছেন? চৌরাস্তা থেকে। আচ্ছা, এখানকার খবর পেলেন কিভাবে? ওই লোক মারফত। এখানে কেমন লাগছে? ঠাকুমা, আপনার নাম কি? মিনু মজুমদার। আচ্ছা, আপনি আগে কি করতেন? আগে পড়াশোনা করেছি, তারপরে বিয়ে হলো, সংসার ধর্ম করেছি। আচ্ছা, বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে এখন কেউ নাই, শ্বশুর শাশুড়ি মারা গেছে, স্বামীও মারা গেছে, কেউ নেই, আমি একা। আপনার ছেলে মেয়ে নেই? না, ছেলে মেয়ে কেউ নেই। সেই কারণেই কি বৃদ্ধাশ্রমে আসা? হ্যাঁ, এই জন্যই কি বৃদ্ধাশ্রমে আসা, মানে একাকিত্ব কাটানোর জন্য? এখানে আসছি আমার ভাইয়ের বাড়িতে আসছি, বাপের বাড়িতে চলে আসছি। বেলগুড়িয়া বাড়ি ছিল, একা একা থাকতাম, ভয় লাগতো, রাত্রেবেলা থাকতে পারতাম না। এই মুহূর্তে তো অনেক বান্ধবীদের পেয়েছেন, তো সবার সাথে কি গল্প করা হয়? হ্যাঁ, এখানে সবার সাথে গল্প করে সময় কেটে যায়। বাড়িতে একা একা থাকতাম তো, রাত্রেবেলাটা ভয় লাগতো, দিনের বেলা এত ভয় লাগতো না, রাত্রেবেলা ভয় লাগতো। এখানে তো আর ভয় লাগে না তাহলে? না, এখানে ভয় লাগে না, এখানে ফাঁকা ভালো জায়গায় আসছে। আমার ভাই ছেলে এখানে আশ্রমে দিয়ে গেছে, বলে এখানে থাকলে তুই ভালো থাকবি। আপনার নাম কি? পরিণতি সরেঙ্গি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? লখনৌ থেকে। লখনৌ থেকে এখানে খবর পেলেন কিভাবে? ও জামাই ঠিক করেছে, মেয়ে জামাই। তার মানে বাড়িতে কি আর কেউ নেই? না, স্বামী চলে গেলেন, আর কেউ নেই, আমি একা। আমাকে কি ওখানে মেয়েরা ফেলে রাখবে? দুজন মেয়ে, একজন থেকে বোম্বেতে, একজন লখনৌ। দুজন মেয়ে আর কি করবে, ওরা কি আর আমাকে ওইখানে একা ফেলে রাখবে? বাবা চলে গেলেন, দ্বিতীয় ছোটো মেয়ে গিয়ে নিয়ে এলো। তখন লকডাউনের সময় 3 মাস বন্ধ ছিল, রাস্তা যেতে পারে না, আমি একাই পড়েছিলাম ঘরে, একাই পড়েছিলাম, না খেয়ে না দিয়ে, তবু কিন্তু আমি মরিনি, বেঁচে আছি। তারপরে ছোটো মেয়ে গেল, নিয়ে এলো, নিয়ে আসার পর কয়েক বছর থাকার পর এইখানে ব্যবস্থা করে দিল যে মা তুমি এখন সুস্থ আছো, পরে অসুস্থ হবে তখন কে দেখবে, কে করে? আমাদের তো এখানে লোকজন পাওয়া যায় না, নিজেকে সব করতে হয়। আমি তো একা পারবো না, আমি না পারবি না, ঠিক কথাই। এইখানে ব্যবস্থা করে দিয়ে গেল, আছি। এখানে কত বছর ধরে আছেন? এখানে হ্যাঁ 3.5 বছর হয়ে গেল। তো এখানকার পরিবেশ কেমন লাগছে? আপনার বাড়ির পরিবেশের সাথে এখানকার পরিবেশে কোনো পার্থক্য পাচ্ছেন? হ্যাঁ, পার্থক্য তো আছে, হবে কি, পার্থক্য তো অনেকই আছে, বেশি তো। তবুও তো আপনার এখানে আসা, নিশ্চয়ই এখানে ভালো আছেন। হ্যাঁ, ভালো থাকি না, থাকতে তো হবে, যখন দিয়ে গেছে থাকতে হবে। কিন্তু বাড়ির মতন কি আর পরে জায়গায় থাকা যায়? তবু থাকতে হচ্ছে 5 জনের সঙ্গে কোনো রকমের কথা বলে থাকতে, আর কী করবো, কোথায় যাবো আর? এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রান্নাঘরে। এখানে কি কি রান্না হচ্ছে একটু শুনে নেবো তার মুখ থেকে। তার আগে একটা কথা বলে দিই, এখানে কিন্তু হাইজেন যে ব্যাপারটা আছে সেটা কিন্তু খুব মেনটেন করা হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, মাথায় একটা ক্যাপ আছে, একটা ক্যাপ্রন পরে আছেন উনি, তো খুব ভালোভাবে এই হাইজেন মেনটেন করেই কিন্তু এখানে রান্নাটা করা হচ্ছে। আচ্ছা দাদা, আপনার নাম? বুদ্ধদেব দাস। আপনি এখানে কত বছর ধরে করছেন কাজ? এই 1 বছর। আচ্ছা আচ্ছা, তো এখানে খাওয়া দাওয়াটা কীরকম হয়? মানে 4 বেলায় খাওয়া দাওয়াটা কি অন্য রকম হয় নাকি একই রকম? না, আইটেম চেঞ্জ হয়। আচ্ছা, বলতে ডাল হয়, তারপর হচ্ছে সবজি তরকারি, তারপর হচ্ছে মাছের ঝোল, কোনো সময় চিকেন হয়, কোনো সময় হচ্ছে পনির হয়। আমরা পেয়ে গেছি আরেকজন দাদাকে, যিনি এখানে রান্নার দায়িত্বে আছেন। আচ্ছা দাদা, নমস্কার। আপনার নামটা? আমার নাম সাগর শীল। আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? আমি এখানে 8 বছর। আচ্ছা, তাহলে তো আপনি অনেক কিছুই জানেন। তো এখানে নিরামিষ আমিষের ব্যবস্থাটা কীরকমভাবে আছে? নিরামিষ আমিষের ব্যবস্থা বলতে প্রতিদিন তো নিরামিষ হয়, বিভিন্ন দিন বিভিন্ন রকম পনির হয়,
কোনো দিন পটল আলুর তরকারি হয়, চাটনি তো থাকেই, এসব থাকে বিভিন্ন রকম, যেদিন যেরকম হয়, ঠিক আছে। আর পাঁপড় ভাজা, চাটনি, পাঁপড় এগুলো তো হয়ই নিরামিষ। সকালে ব্রেকফাস্টে কীরকম থাকে? ব্রেকফাস্টে যেমন ধরুন আজকের কথা বলছি, আজকে আপনার চিড়ে দই হলো, এবার অনেকে মুড়ি খায়, তরকারি খায়, ঠিক আছে, যে যেটা খায়, কেউ মুড়ি ছাতু খায়, যার যেটা পছন্দের তাকে সেটাই দেওয়া হয়, এরকম কোনো ব্যাপার নেই। মানে কোনো রকম ম্যান্ডেটরি করা নেই যে একে মানে সবাইকে একই রকম দেবেন, সবার আলাদা আলাদা যার পছন্দ যেদিন। এবার ধরুন প্রতিদিন আমাদের একটা শিডিউল থাকে, লিস্ট হয়, ঠিক আছে, কিন্তু অনেকে এটা পছন্দ করে না, বলো তো আমার পেটের হয়তো প্রবলেম হচ্ছে, আমি এটা খাবো না, তাকে অন্যটা দেওয়া হয়। কেউ জল মুড়িও খায়, বুঝতে পেরেছেন? এই যার যেটা পছন্দ বলে দেয়, সেটাই দেওয়া হয় আমাদের। রাতে খাবারের কি ব্যবস্থা থাকে? রাতে তো আপনার রুটি থাকে, ভাত থাকে, যে ভাত খায় ভাত, রুটি, তরকারি, ডাল, এটা হয়। সন্ধ্যাবেলাও কোনো রকম টিফিন থাকে? এক এক দিন এক এক রকম, কোনো দিন চাউমিন, কোনো দিন আপনার পাস্তা, কোনো দিন আপনার চিড়ে ভাজা, কোনো দিন মুড়ি চাঁচুর মাখা, হ্যাঁ, কোনো দিন সিঙ্গারা। এবার শুক্রবার এখানে যেহেতু টোটালি শুক্রবার দিনটা নিরামিষ হয়, সব ইউনিটে নিরামিষ। সেদিন আপনার মিষ্টি মুড়ি, বোঁদে মুড়ি, এই টাইপের, হ্যাঁ, মানে নিরামিষ আর কি সেদিন টোটালটাই। আমরা তাহলে বুঝতেই পারছি এখানকার মানুষজন খুব যত্ন সহকারে এখানে রাখা হচ্ছে মানুষজনকে, তাদের খাওয়া দাওয়ার দিকটা, তাদের স্বাস্থ্যের দিকটা, সব দিক কিন্তু বজায় রেখেই তারপরেই কিন্তু সব কিছু মেনটেন করা হয়। সবার কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যেমন আমরা দেখতে পারলাম যে ডাক্তারবাবু সপ্তাহে 2 দিন করে শরীর স্বাস্থ্য দেখছেন, তেমন এনারাও মানে এই দাদারাও কিন্তু খাবারের দিকটা যথেষ্ট চিন্তাভাবনা করেই কিন্তু তাদের খাবারের ব্যবস্থা করছে। আমরা আরেকজন মাসিমাকে পেয়ে গেছি, একটু শুনে নেবো তার মুখ থেকে কিছু কথা। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি 6 বছর ধরে আছি এখানে। আচ্ছা, তো এখানে আপনি আসলেন কিভাবে, মানে আপনি কিভাবে খবরটা পেলেন? খবর পেয়েছি, আমার ছেলেকে আমি বলেছিলাম যে আমাকে একটা জায়গা দেখে দে, আমি বাড়িতে থাকবো না একলা। তা আমার ছেলেটা খুঁজে বার করে দিয়েছে, আমাকে বলেছে বৃদ্ধাশ্রমে আছে যাবে। আমি হ্যাঁ নিশ্চয়ই যাবো, তুই ব্যবস্থা করে দিতে। আমি এখানে এসে ম্যাডামের কাছে এসেছি, আর 6 বছর ধরে ম্যাডামের কাছেই থাকি। ভালোই আছি, খুবই আনন্দে আছি। পেছনের রাস্তা ভুলে গেছি, থেকেও আমার কেউ নেই এটা আমি জানি, আমার কেউ খোঁজও করে না। আমি ম্যাডামের সবই, আমি খাওয়া দাওয়া কোনো কিছুতে আমার কষ্ট নেই, যা কিছু এখানে ম্যাডামের। আর আনন্দ, গান বাজনা, এখানে অনেক অনুষ্ঠান হয়, আমাদের পুজো হয়, দুর্গা পুজো হয়, বড় করে পুজো হয়, খুব আমরা হই হুল্লো করি সবাইকে নিয়ে। ঠাকুর আসে, পুজো করি, কালী পুজো হবে, দুর্গা পুজো হবে, তারপরে গোপাল পুজো হয়, আমাদের শিবরাত্রি আছে, নীলের পুজো আছে, কোনো পুজো বাকি নেই আমাদের। মানে 12 মাসে 13 পার্বণই আছে, পার্বণ পুজো আছে আমাদের। আমরা ওই নিয়ে হই হুল্লো করে থাকি। 15ই আগস্ট, 25শে বৈশাখ, মে মাস হলো আমরা অনুষ্ঠান করি, গান বাজনা নিয়ে আমরা থাকি। আচ্ছা, মা হিসাবে আপনি এখন যে ইয়াং জেনারেশনদেরকে কি বার্তা দিতে চাইছেন? আমি আর কি বলবো, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের নিয়ে তারা সংসার করুক। আমি এই যে মেয়েদের পেয়েছি, এই যে আমার একটা নাতনি, এই আমার মেয়ে, এরা আমার নাতনি, এদের নিয়েই আমি এদের হই হুল্লো করে থাকি, এই মায়েদের নিয়ে থাকি হই হুল্লো করে, আমার এতেই জীবন কেটে যাচ্ছে। আপনি ইয়াং জেনারেশন যারা আছেন তাদেরকে কিছু বার্তা দেবেন না? কি আর বার্তা দেবো, আর বার্তা দেবার আমার কিছু নেই। আমি বলছি, সবাইকে বলছি তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, যে মায়েরা আছে তাদের যেন দেখাশোনা করে, তাদের জন্য ভালোবাসে। আমার মতন যেন এই মায়ের জন্য কেউ নেই, এই মাটা আলাদা, একবারে আমার মতনই নিঃস্ব। আমি এই মালা মা ছাড়া আমি কিছু চিনি না, ও আমার প্রাণ। ও আমাকে যেভাবে রেখেছে বুকে করে, এরকম কেউ রাখবে না, কেউ করবেও না, সব কিছু এখান থেকেই। আপনারা দেখতেই পেলেন গীতারানী বৃদ্ধাশ্রমে এখানে যত বোর্ডাররা আছেন সবার মুখে কিন্তু একই কথা, এখানকার যিনি কর্ণধার তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সবাইকে মাথায় তুলে রাখেন এবং সবাইকে খুব ভালোবাসা দিয়ে রেখেছেন। সত্যি গীতারানী বৃদ্ধাবাসে একটা জিনিস কিন্তু প্রমাণ পাওয়া গেল যে সব মানুষ এখানে খুব ভালোভাবে আছেন। এত কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানে, তাছাড়াও পুজো যেটা মায়েরা সবসময় চান পুজো করতে, সব রকম পুজো এখানে কিন্তু করা হয়, অনুষ্ঠান করা হয়। পয়লা বৈশাখ হলে উনি নিজে
কাপড় কিনে দেন সবাইকে। পুজোর সময় তো মানে কেউ কাপড় পরলো, কেউ চুড়িদার পরলো, কেউ নাইটি পরলো, যারা কাপড় পরতে পারে না, চুড়িদার পরতে তাদের নাইটি কিনে দিল। আমি বলি মা আমাকে কাপড় দিও, কাপড় কিনে দেয়। খেতে পাচ্ছি না, এই তুই কি খাবি। কতটা সযত্নে উনি রাখছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে। চলুন আমরা দেখতে থাকি আরও যে ব্রাঞ্চগুলো আছে সেখানকার মানুষরা কেমন আছেন, কিভাবে তারা জীবনযাপন করছেন। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। এসটিভি বাংলা এই মুহূর্তে চলে এসেছে নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের সেকেন্ড ব্রাঞ্চে। আসুন আমরা শুনে নিই ম্যানেজার বাবুর মুখ থেকে এখানকার সম্বন্ধে কিছু তথ্য। আচ্ছা স্যার, এখানে সবাই কিভাবে থাকে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, এটা আমাদের দ্বিতীয় ইউনিট, গীতারানী বৃদ্ধাশ্রমের এটা দ্বিতীয় ইউনিট। দ্বিতীয় ইউনিটে আমাদের সমস্ত ম্যাক্সিমাম যারা এখানে রয়েছেন আবাসিক, তারা প্রত্যেকেই চ্যারিটেবল ইন দ্য সেন্স কীরকম বলবো, যাকে রাস্তার ফুটপাথ থেকে আমরা তুলে নিয়ে এসেছি, তারপর কেউ কারুর ওয়াইফ এখানে দিয়ে গেছেন, তারপরে আর দেখা সাক্ষাৎ করেন না, যদিও আমাদের লিগাল স্টেপটা নেওয়া আছে ওদের এগেনস্টে। তো ওইভাবে লিগালি আমরা সেট আপ করে ওনাদেরকে এখানে রেখেছি যে ফার্দার কী করব। অবভিয়াসলি আমাদের নিয়ার থানাতে জানানো থাকে সমস্ত কিছু। তারপরে ধরুন কারুর কেউ নেই, হ্যাঁ, বাবা মা কেউই নেই, তার আত্মীয় একজন দিয়ে গেছেন এখানে, সেই এখানকার মোটামুটি ওনার হয়ে একটা গার্জেনশিপ মেনটেন করছেন। তো উইদাউট পেই এখানে এই 75 জন এখানে এই ইউনিটটাতে মোটামুটি 75 জন লোক রয়েছেন যারা নাকি নন পেইড, একদম পেমেন্টই করে না। তো এরা চ্যারিটেবল সেকশনই আমরা ধরে নিয়েছি যে এটা একটা চ্যারিটেবল সেকশন আমাদের রয়েছে, যেখানে 75 জন আবাসিক এখানে আমাদের রয়েছেন। আর এদেরকে থাকা, খাওয়া, মেডিকেল সমস্ত কিছুটাই আমরা দিই, আমরাই করবার চেষ্টা করি যাতে করে এনারা সুস্থ থাকেন, সবল থাকেন আর কি। এই হচ্ছে ব্যাপার। আপনারা তার মানে এখানে সব রকমভাবেই প্রোভাইড করছেন সবাইকে। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চান তাহলে আমাদের দর্শক বন্ধুকে একটু জানতে চাইছেন তারাও যে কিভাবে তারা আসবেন, মানে কিভাবে যোগাযোগ করবেন। হ্যাঁ, প্রথম কথা যে দেখুন আমাদের এই যে আবাসিক যেটা দ্বিতীয় ইউনিট চ্যারিটেবল ইউনিট, এই চ্যারিটেবল ইউনিটে এখন সিট একদম নেই, একদম পুরোপুরি ফুলফিল হয়ে আছে। একটুও জায়গা, একজন মানুষকে রাখতে গেলে তো একটা বেড অ্যাটলিস্ট দিতে হবে, যে সে খাওয়াটা বড় কথা না, খাওয়াটা নয় দেওয়া যাবে, কিন্তু একটু বেড রাখার পর্যন্ত জায়গা নেই। যে এখানে দেখতে পাবেন পরবর্তীকালে আপনারা যদি ক্যামেরিং করেন, ভিডিও করেন, তো দেখতে পাবেন যে একদম বেডই নেই। তো পরবর্তীকালে আরও আর চিন্তাভাবনা রয়েছে যে এরকম চ্যারিটি যদি আরও কিছু করতে পারে, আর একটা দুটো ব্রাঞ্চ আমরা করতে পারি, তো দেখছি সেটা। আর যোগাযোগ যদি করতে হয় তো আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আপনারা যদি প্রোভাইড করে দেন ভালো হয়, তা না তো আমিও বলে দিতে পারি ফোন নাম্বারটা কি। সেটা হচ্ছে যে 9831984585, এটা একটা ফোন নাম্বার। আরেকটা ফোন নাম্বার হচ্ছে 81405962। এই দুটো নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। বাট এখন ইমিডিয়েটলি চ্যারিটেবল পুরোপুরি ফিল আপ। যদি ফার্দার কোনো দিন হয় তখন আমরা ডিক্লারেশন দেব যে হ্যাঁ আমাদের চ্যারিটি ওপেন হয়েছে। এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা তো জানতে পারলাম ম্যানেজারবাবু যে এখানে আপনাদের এটা এনজিও, তা এনজিও পারপাসে তো মানুষ অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে, আমরা জেনে থাকি সেটা। তা আপনারা কি কোনো রকম এরকম সুযোগ সুবিধা পান আর্থিক দিক থেকে? দেখুন, এখন আমাদের এখানে সেরকম আমরা সরকারি সুযোগ সুবিধা এখনও পর্যন্ত কোনো রকম পাইনি। আজ থেকে 2 বছর আগে যখন এইরকম একটা উদ্বোধন করতে চলেছিলাম, সেই সময় আমি গভর্নমেন্টের মেল করেছিলাম বা করেছিলাম, তার কোনো ফিডব্যাক এখনও পর্যন্ত আমরা পাইনি। অ্যাটলিস্ট একটা ফিডব্যাক পাবো সেটাও কোনো পাইনি, যে হ্যাঁ হচ্ছে কি হচ্ছে না, সেরকম ফিডব্যাক পাইনি। যেটাই হোক না কেন সেটা গভর্নমেন্টের ব্যাপার। আমরা নিজেদের থেকেই চেষ্টা করি যে যতটা এদেরকে ঠিক রাখা যায় বা যতটা করা যায়। তো আমাদের যেরকম ভাবে এটা নন পেইড আছে, কিছু পেইড আছে, যাদেরকে ইকুয়ালাইজেশন করবার চেষ্টা করি, যাতে যারা পেইড আছে আর নন পেইড আছে তাদেরকে যেন এক লেভেলে রাখতে পারি। তো এটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সুতরাং আমাদের এটা একদম নেক টু নেক, ফিনান্সিয়াল ব্যাপারটা নেক টু নেক থাকে। কোনো রকম ইনকামের কোনো রাস্তাই নেই বা কিছুই নেই, যেটা আমাদের আয় হচ্ছে সেটাই এইখানে আমরা ব্যয় করছি, এরকম একটা ব্যাপার। তো ফার্দার যে ইউনিট করব তার জন্য আমাদের কোনো ফান্ড নেই যে আমরা ফার্দার একটা ইউনিট করে এনাদেরকে, এনার মতো এই ধরনের মানুষদের আমরা রাখতে পারি বা সুযোগ দিতে পারি আর কি থাকার জন্য। তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারলেন বিষয়টা। যদি আপনারা কেউ চান
এই এনজিওতে কিছু ডোনেট করতে, যাতে যে সকল মায়েরা বাবারা আছেন যারা অসুস্থ, যারা টাকা পয়সা দিয়ে থাকতে পারছেন না, তাদেরকে তো তারা হেল্প করছেন, কিন্তু আপনারাও যদি চাইছেন যে তাদেরকে একটু হেল্প করতে যাতে তারাও একটা সুরাহা পায়, তাহলে অবশ্যই যোগাযোগ করুন এখানে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভেতরে যারা আছেন তারা কেমন আছেন, কি করছেন। আমরা একটা রুমে পৌঁছে গেছি, নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের সেকেন্ড ইউনিটের একটা রুমে আমরা চলে এসেছি। এখানে শুনে নেব ওনার কাছ থেকে ওনার পরিচয়টা। নমস্কার স্যার, আপনার নাম? সুজয় বসাক। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি দিল্লি। আচ্ছা, এখানকার খবর পেলেন কিভাবে? আমার দাদা করেছে, এটা আমার দাদা করেছে। আচ্ছা, দেখছি তো এখানে টিভি চলছে, আপনি কি টিভি দেখতে ভালোবাসেন? পেছনে এটা কার ফটো আছে? আমার মায়ের। আরেকজন জেঠুকে আমরা পেয়ে গেছি, একটু শুনে নেবো আগে তার পরিচয়টা। জেঠু, আপনার নাম? নমস্কার জেঠু। সুবোধ চন্দ্র হাজরা। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? এই 4 বছর। 4 বছর, 3.5 বছর আর কি। আচ্ছা, তা কেমন লাগছে আপনার এখানে? আমার ভালো লাগছে। এখানকার খাওয়া দাওয়া, মেডিকেল সব কিছুই তো ভালো? মোটামুটি আছে, ভালোই আছে। আচ্ছা আচ্ছা, তা আপনি ওকে টিভি দেখতে ভালোবাসেন? হ্যাঁ, আর কি করবো, সময় কাটে না তো। কেন গল্প করেন না? গল্প করবো কার সাথে? নিজেরা টিভিটা থাকলে পরে একটু ভালো হয়, আর টিভিটা না থাকলে পরে চুপচাপ থাকতে হয়। আগে কি করতেন? আমি আগে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইতে কাজ করতাম। আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে গীতা ঘোষ। আচ্ছা আচ্ছা, গীতা ঘোষ। আমরা ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছিলাম এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে প্রচুর বোর্ডাররা আছেন। তারই মধ্যে একজন জেঠিমাকে আমরা পেয়ে গেছি, একটু তার মুখ থেকে তার তথ্যটা শুনে নেব। আচ্ছা জেঠিমা, আপনি কোথা থেকে এসছেন? আমি ঢাকুরিয়া। আচ্ছা, আপনার নামটা? ছন্দা রায়। আচ্ছা, এখানকার খবর পেলেন কিভাবে? এই আমার সেটা আমার জামাই গুগল দিয়ে করে মনে হয় করেছে, আমি জানতাম না এটা। আচ্ছা আচ্ছা, তো এখানে কেমন লাগছে এখন আপনার? প্রথম মন খারাপ লেগেছে, এখন মনটা বসে গেছে, মনে হচ্ছে সবাই আমরা আত্মীয়, এই আর কি। আরেকজন আমরা জেঠিমাকে পেয়ে গেছি, একটু শুনে নেবো, ঠিক আছে, তার পরিচয়টা। হ্যাঁ, আপনার নামটা কি? করুণা চক্রবর্তী। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি শ্বশুরবাড়ি হলো বহরমপুর মুর্শিদাবাদ, আর বাপের বাড়ি হলো বেহালা পনেরশো। তা এখানে আসলেন মানে বাড়িতে কি কেউ নেই? না, এখানে আছি মানে কি, আমার ওই স্বামী মারা গেছেন, আর আমার শ্বশুর শাশুড়িও মারা গেছেন, আর দেওরের কাছেই থাকলাম। দেওর যা দুজনই অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি এখানে এসে গেছি। আগে কি করতেন আপনি? আগে কি করতাম? আগে আমি একটা ভবানীপুর টাপ রোডেতে ওখানে একটু পড়াতাম। আচ্ছা, মানে আপনি টিচার? হ্যাঁ। প্রাইভেট টিচার না স্কুলের টিচার ছিলেন? স্কুলের নয়, এমনি বার্সের একটা। যেটা আপনি কোথা থেকে আসছেন? আমি বাগুইআটি থেকে। আচ্ছা, এখানকার খবর পেলেন কিভাবে? এখান থেকে খবর পেয়েছি, আমার দিদির মেয়ের থেকে খবর পেয়েছি। কত বছর হলো এখানে আছেন আপনি? 2 বছর। আচ্ছা, আপনি আগে কি করতেন? আমি প্রথম জীবনে 2 বছর চাকরি করেছি, তারপরে কিছুদিন বসার পরে একটু ব্যবসা বাণিজ্য করতাম, তারপরে বয়স হয়ে গেছে, আর পারি না করতে, স্পন্ডেলাইটিস, আর্থারাইটিস এগুলো হয়েছে, তারপরে তো সব বন্ধ হয়ে গেছে। নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের সেকেন্ড ইউনিটে আমরা পৌঁছে গিয়েছিলাম। এখানে কিন্তু যারা দেখাশোনা করে রাখেন, এই চ্যারিটেবল জায়গাটাকে যারা দেখাশোনা করে রাখছেন, তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে কিছু তথ্য আমরা শুনে নেব। আপনার পরিচয়টা আগে জেনে নেব। আপনার নাম? নমস্কার, আমি তনুশ্রী ঢালে। আমি এখানে মায়েদের সব দেখাশোনা করি, যাবতীয় যা কিছু মায়েদের সব দেখাশোনা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্নান টান করানো, খাওয়ানো দাওয়ানো, কার অসুখ বিসুখ যা কিছু সেই কিছু সব আমি কিছু, আমাদের সিস্টার দিদি আমার সাথে আছে, আমার সিস্টার দিদি, তো ওনাদের সব কিছু বলা টলা বা সব কিছু দেখাশোনা, এইসব কাজটাই আমি করি। নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে কিন্তু দেখা যাচ্ছে সবাই কিন্তু মায়ায় আবদ্ধ।
সত্যিই তাই, সবাই কিন্তু এখানে মায়ায় জড়িত আছে, সবাই কিন্তু এখানে ভালোবাসায় জড়িত আছে। আমরা সিস্টার দিদিকে পেয়ে গেছি, শুনে নেবো আগে তার মুখ থেকে তার পরিচয়টা। আপনার নাম? নমস্কার, আমি অ্যানা দাস, আমি পৈলান থেকে আসছি। তা এই প্রফেশনটা তো আপনারা অন্য জায়গায়ও করতে পারতেন, এখানেই কেন বেছে নিলেন? এই জায়গাটা আমার কাছে একটু অন্যরকম, মানে ভীষণ সেন্সিটিভ জায়গা। হ্যাঁ, হয়তো অনেক হসপিটাল করতে পারতাম, বাট আমার কাছে এটা ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি মানে ভীষণভাবে ভালোবাসি। তো যার জন্যে আমি ওই সেম এই দিদিদের মতনই অনেক দিনই এনাদের সাথে আছি। তো এবার আমাদের সাথে থাকতে থাকতে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, যেটা মানে আমার ঠিক ব্রেক করতে ঠিক ভালো লাগছে না। মানে পার্সোনালি আমি আমার দিক থেকে এই জায়গাটাকে একটু প্রেফার করি বেশি, তো ওই জন্য আমি এখানে আছি। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম কাশীনাথ প্রামাণিক। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি সুন্দরবন। তা এখানে কত বছর ধরে কাজ করছেন? এখানে আছি প্রায় বছরখানি মতন আছে। মানে 1 বছর হয়ে গেছে আপনার এখানে আছেন। তা আপনি এখানে কি করেন? এখানে এই যে বাবাদের কাজ করি, সব ওদের পরিষ্কার করা, ওদের করা, এইসব কাজ করি। নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে আমরা 2nd ইউনিটে পৌঁছে গেছিলাম। আমরা দেখতে পাচ্ছি 1st ইউনিট 2nd ইউনিট দু জায়গাতেই দেখলাম যে এখানকার মানুষদের জন্য যেমন স্বাস্থ্য এবং খাওয়া দাওয়া সব কিছুই যেমন খুব সচেতনমূলকভাবে দেখা হচ্ছে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ঘরে চেষ্টা করা হয়েছে টিভির ব্যবস্থা করা, যাতে মানুষ যখন তারা কথা বলতে আর ভালো লাগছে না বা বই পড়তে ভালো লাগছে না, যাতে তারা টিভি দেখে মনটা ভালো রাখতে পারেন, এই ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে। সত্যি কথা বলতে নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে দেখা যাচ্ছে যে একটা বাড়ির পরিবেশ, একদম বাড়ির পরিবেশের মতো তারা কিন্তু সবার যত্ন করছেন। চলুন আমরা দেখে নিই পরের ইউনিটটা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের 3rd ব্রাঞ্চে। চলুন আমরা দেখে নিই এখানকার পরিবেশ কেমন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের 3rd ব্রাঞ্চে, যেটা ঠাকুরপুকুরেরই আইডল টাওয়ারের এখানে অবস্থান করেছে। চলুন দেখে নেওয়া যাক এখানে কারা আছেন, কেমনভাবে আছেন, চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এলিট লোকেরা এখানে বসবাস করছেন। আপনারা ভাবছেন যে এখানে তো শুধু চ্যারিটেবল লোকেরাই থাকে বা সাধারণ নিম্নবিত্ত লোকেরাই থাকে, কিন্তু না, এখানে এলিট লোকেরাও কিন্তু থাকে, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা শুনে নেবো, এখানে একজন জেঠুকে আমরা পেয়ে গেছি, শুনে নেবো তার মুখ থেকে তার পরিচয়টা আগে। জেঠু, আপনার নাম? সৌরেন্দ্রনাথ সাঁতরা। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি শিলপাড়া থাকতাম, ওখানে ওটা বন্ধ হয়ে যাচ্ছে বলে এখানে এসেছি। এখানে কত বছর ধরে আছেন? আমি বেশি দিন নেই, মাস দেড়েক হলো আছি, অল্প দিন আছি আমি। আগে আপনি কি করতেন? আগে আমি সার্ভিস করতাম ব্যাংকে। যেটা আপনার নাম? আমার নাম প্রভাত কুমার নাথ। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? এই 1 বছর। আপনি কি করতে ভালোবাসেন? আমি গান করতে ভালোবাসি। তাহলে 2 লাইন কি গান শোনানো যায়? আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না আমি কি কথা সরিয়া এতনু ফরিয়া পুলকে রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না। অসংখ্য ধন্যবাদ জেঠুকে। জেঠু এত সুন্দর একটা গান আমাদেরকে শোনালেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জেঠুকে। জেঠু, আপনার নাম? আমার নাম পরিমল বিশ্বাস। আপনি এখানে কত বছর ধরে আছেন? অক্টোবরের 20-তে এসেছি, এই 7-8 মাস চললো। আগে আপনি কি করতেন? আগে তো আমি বাটায় চাকরি করতাম, তারপরে রিটায়ার হয়ে যাওয়ার পরে ওই বাড়িতেই ছিলাম, তখন আর কিছু করতাম না, নিজস্ব বাড়ি ছিল। তারপরে আমার গিন্নি হঠাৎ মারা যায়, তারপরে আমার ছেলে নেই, 3 মেয়ে। 3 মেয়ের মধ্যে আমার মেজ মেয়ে আমাকে নিয়ে রেখেছিল। তারপরে এখানে চিন্তা করলাম যে মেয়েদের কাছে থাকাটাও যেন আমারটা কীরকম লাগছে,
তারপর ওদেরই বললাম যে দেখ আমাকে একটু যদি বৃদ্ধাশ্রমে দিতে পারতি এত ভালো হতো। তারা দেখে শুনে আমাকে জামাইরাই আর কি এখানে এনে রেখেছে, জামাইরাই রেখেছে। তাতে আমি এখন যা অবস্থা, আমি এখানে থেকে এখন বাড়ির কথা পর্যন্ত ভুলে গেছি। মনে হয় যেন এইটাই আমার নিজের বাড়িঘর। এই একটু আগে আমার মেজো মেয়ে ফোন করছিল যে বাবা তুমি ফোন করো না, কিছু না। আমি বললাম না, আমি সব ভুলে গেছি তোদের। এখানে আমি এত আদর যত্ন পাই, আর এখানে পরিষেবাও ভালো, কোনো অসুবিধা নেই। আমার এর মাঝখানে একবার চোখ টোক ফুলে একবার ঝুলে পড়ে গেছিলো। ম্যাডামকে বলতে ম্যাডাম সাথে সাথে আমাকে মলম এনে কিনে এনে পাঠিয়ে দিয়েছে। সেই মলম দেওয়ার পরে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, বলছিলাম জেঠু, এখনকার দিনের জেনারেশনকে, মানে ইয়াং জেনারেশনকে আপনি কি বার্তা দিতে চাইবেন? মানে আপনি তো একজন বাবা, কি বার্তা দিতে চাইবেন আপনি ইয়াং জেনারেশনকে? এখন ইয়াং জেনারেশনের মধ্যে তো সবার মানে বিবেক বুদ্ধি তো এক নয়, কেউ পছন্দ করে কেউ করে না। এখন আমি তো বলবো যে বয়সকালে বৃদ্ধাশ্রমে আসাই ভালো, কারণ ছেলে বা মেয়ে তাদেরকে এখানে মানে তাদের উপরে ভরসা করে থাকা আমি মনে করি না। বৃদ্ধাশ্রমে থাকলে পরে অনেক সুবিধা সুযোগ পাওয়া যায়, যার জন্য আমি নিজেই সুযোগ সুবিধা পেয়েছি এবং সেই সুযোগ সুবিধা পাচ্ছি বলেই আমি সবাইকে বলতে চাইছি যে তারা যেন ছেলে মেয়েদের কাছে ভরসা করে না থেকে রিটায়ার লাইফে অন্তত বৃদ্ধাশ্রমে চেষ্টা করলে পারে। সব বৃদ্ধাশ্রম যে সমান আমি তা বলবো না, তবুও তারা দেখে শুনে যেটা ভালো মনে করবে সেখানে থাকাটাই আমার মনে হয় ভালো। নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের 3rd ব্রাঞ্চে আমরা পৌঁছে গেছিলাম। এখানে আমরা পেয়ে গেছি একজন ব্যক্তিকে, যিনি এই পুরো জায়গাটাকে দেখাশোনা করে রাখেন। আমরা শুনে নেব দিদির মুখ থেকে উনি কতদিন ধরে এখানে আছেন এবং এখানে কেমন লাগছে তার। আচ্ছা, আগে আপনার পরিচয়টা জেনে নেব। আপনার নাম? আমি লাবণী পাল। আচ্ছা, কোথা থেকে আসছেন এখানে? আমি আমতলার ভিতরে থাকি। আপনি এখানে কি কি করেন? আমি এখানে বলতে গেলে সবই করি, রান্না বান্না, ওনাদের দেখাশোনা, আমি হোটেলের সবই করি। একটা জিনিস আপনারা হয়তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ব্রাঞ্চে সবার মধ্যেই কিন্তু সেই ভালোবাসাটা জড়িয়ে আছে, কোথাও একটা মায়া জড়িয়ে আছে। তার কারণেই কিন্তু কারোর বয়সের ব্যাপার নেই, কিন্তু এমনিও কিন্তু সবাই এখানে থাকছেন কারণ তারা ভালোবেসে কাজটা করছেন। আর প্রত্যেকটা জায়গাতেই দুটো জিনিস আমি কমন দেখতে পাচ্ছি, অন্তত আমি পার্সোনালি আপনাদেরকে একটু জানাতে চাইছি। সেটা হচ্ছে ঠাকুর। সনাতন ধর্মের যে বিষয়টা, যে ঠাকুর দেবতা, আমরা সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি ঠাকুরের যে ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো, তাদের মানে রোজ পূজা অর্চনা করা, সব সময় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এত সুন্দরভাবে তাদেরকে রাখা, তাদের খাওয়া দাওয়া, পুরো জিনিসটাকে কিন্তু তুলে ধরছেন এনারাই। তাই জন্য এনাদেরকেও এসটিভি বাংলার পক্ষ থেকে একটা স্যালুট জানানো হচ্ছে। নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের আমরা এখন পৌঁছে গেছি 4 নম্বর ব্রাঞ্চে, যেটা ডায়মন্ড পার্কের সামনে অবস্থিত। চলুন আমরা দেখে নিই এখানকার মানুষ কেমন আছেন, তারা কি করছেন এবং তাদের অ্যাক্টিভিটিগুলো। চলুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তে নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের 4th ব্রাঞ্চে আমরা চলে এসেছি। এখন আমরা আছি 1st ফ্লোরে, যেখানে দেখতে পাচ্ছি সকল মায়েরা রয়েছেন। আপনার নাম কি? আমার নাম মীরা চক্রবর্তী। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি মাঝিপাড়াতে। আপনার বয়স কত? বয়স কত বলো তো? এই 70 হবে হয়তো। 75 ইয়ার্স, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি কি করেন এখানে, মানে কি করতে ভালোবাসেন? এই বসে আছে সবাই কাছে। আরও একজন ঠাকুমাকে পেয়ে গেছি আমরা, এখানে বসবো? বসে, নিশ্চয়ই বসবে। আচ্ছা ঠাকুমা, আপনার নাম কি? গীতা মুখার্জি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বিহালা থেকেই আসছি। এখন কি চা খাওয়া হচ্ছে? তা এই সময়টা চা হয়? এই সময়টা চা হয়। আচ্ছা, কেমন লাগছে এখানে? এখানে অসুবিধা কিছু নেই, এদের ব্যবহার ভালো, এরা দেখাশোনাও ভালো করে, সবই করে। তবে এখনও ডাক্তারের পর্যায়ে এখনও যায়নি,
কেন আমি চিকিৎসা বরাবর 12 মাসে আমার ডাক্তার আসে। একদিকে ভালো, উনি সুস্থ আছেন জেনে, যেখানে ওনার এখনো পর্যন্ত ডাক্তারের কাছে পড়তে হয়নি, ওনাকে এখনো পর্যন্ত উনি সুস্থ আছেন, দেখেও ভালো লাগলো। আশা করব আগামী দিনেও আপনি সুস্থ থাকবেন এমনই। ঠাকুমাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব মিষ্টি লাগছে কিন্তু আপনাকে দেখতে, সত্যি খুব মিষ্টি লাগছে। আপনার নাম কি? গীতা মজুমদার। আপনার এখানে কেমন লাগছে? আমার তো বসে আছি, খাচ্ছি দাচ্ছি, এই আর কি, মন্দ লাগছে না, ভালো, মানে ভীষণ ভালো। সবাই মিলে কথাবার্তা, সেটা তো নেই, সেই জন্য একটু মনটা লাগছে, নাহলে খারাপ লাগছে না, আমার ভালোই লাগছে। আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া কেমন? ভালোই, নিন্দা করবো না, সত্যি ভালোই, খারাপ না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর পরিবেশ। আগেই আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু খুব সুন্দর করে সাজানো একটা করে ঠাকুর ঘর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা। এই যে এখানে ঠাকুর ঘর, গোপাল আছে দেখতে পাচ্ছেন, অনুকূল ঠাকুর আছেন, অনেক ঠাকুর আছেন, শিব ঠাকুরও আছেন এখানে। খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এখানে যে নিত্য পুজো হয় সেটা এখানে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে নিত্য পুজো হচ্ছে। সত্যি কোনো বৃদ্ধাশ্রমে এরমভাবে দেখা যায় না যে নিত্য পুজো হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে। দেখেও ভালো লাগছে। আপনারা যারা ভাবছেন, যে সকল ঠাকুমারা, যে সকল মায়েরা ভাবছেন এখানে আসবেন কি না, অবশ্যই আসতে পারেন, কারণ এখানে কিন্তু আপনি বাড়ির মতোই পরিবেশ পাবেন, যেমন খাওয়া দাওয়া তেমন সুস্বাস্থ্য, এবং পুজো অর্চনা করার জন্যও কিন্তু এখানে ঠাকুরের ব্যবস্থা রয়েছে। আসুন দেখে নিই আমরা পরবর্তী ফ্ল্যাটগুলোতে, পরবর্তী রুমগুলোতে কে কেমনভাবে আছেন, কি করছেন, তাদের অ্যাক্টিভিটি কি কি আছে। এই মুহূর্তে আমরা আছি ফার্স্ট ফ্লোরে, নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের 4 নম্বর ব্রাঞ্চের ফার্স্ট ফ্লোরে আমরা আছি। একটু আগে আপনাদেরকে দেখালাম ঠাকুর ঘর এবং কিছু মায়েদের সঙ্গে কথা বললাম, ঠাকুমাদের সাথে কথা বললাম। আরেকজন ব্যক্তিকে আমরা পেয়ে গেছি, আরেকজন জেঠিমাকে, যাকে দেখতেই পাচ্ছেন খুব মিষ্টি দেখতে লাগছে এবং দেখেই মনে হচ্ছে যে ভীষণ কিন্তু মানে উৎসাহ আছে তার অনেক কথা বলার জন্য। আগে শুনে নেবো তার পরিচয়টা। আপনার নাম? রীতা ভট্টাচার্য। আপনি কোথা থেকে আসছেন? আমি সিথির মোড়, বরানগর। এখানে কেমন লাগছে? এখানে ভালো লাগছে। তো এখানে আপনি যখন অবসর সময় থাকেন কি করেন, মানে কি করতে ভালোবাসেন? করতে ওই মোবাইল দেখতে ভালোবাসি। মোবাইলের অ্যাট্রাক্টেড কিন্তু সবাই, বাচ্চা থেকে বয়স্ক। কথাটা কিন্তু ঠিকই যে যারা বয়স হয়ে যায় তারাও কিন্তু বাচ্চার মতোই হয়ে যায়, সেটা কিন্তু একদমই প্রমাণ পাওয়া যাচ্ছে। আচ্ছা জেঠিমা, এখানকার খাওয়া দাওয়া কেমন? ভালো। ভালো। আচ্ছা, যখন ধরুন কেউ অসুস্থ হয়ে যায় 24 ঘন্টা কি পরিষেবা আছে ডাক্তারের? হ্যাঁ আছে। আচ্ছা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ আছে। চলুন দেখে নিই আরও ঠাকুমারা কি বলতে চাইছেন। এই মুহূর্তে পেয়ে গেছি আমরা আরেকজন ঠাকুমাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে, কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে ইয়াংকালে কিন্তু আরও সুন্দর দেখতে ছিল। তা কিছু কি বিউটি টিপস দেবেন আমাদের এখন এই ইয়াং জেনারেশনকে? আমি তো বয়স অনেক হয়ে গেছে, আমার 73। এখন আমি এখানে এসছি মিসেস মালা ম্যাডামের বৃদ্ধাশ্রমে, 1.5 মাস হলো এসছি। আমি এয়ারপোর্ট থেকে এসছি এখানে, আমি আমার নিজের স্বেচ্ছায় এসছি। 3.5 বছর আমি মেয়ের বাড়িতে থেকে তারপর আমি এসছি। আমি একাগ্রস্ত, একদম একাই, ওই জন্য এখানে আমি আমার মেয়ে আর আমার নাতনি এসে সব ব্যবস্থা করে গেছেন। খুবই ভালো। আমি 1.5 মাসে আমি যেটুকু দেখলাম এখানকার, আমার অভিজ্ঞতা ছিল না, কেন আমাদের মধ্যে কেউ বৃদ্ধাশ্রমে যায়নি। এখানে এসে যা দেখলাম, এখানে সবাইকে, সব পেশেন্টকে যেভাবে কেয়ার নিচ্ছে সবাই, আর তাছাড়া তার মধ্যে তোমার পম্পা দি, শেখর ভাই, এরাও প্লাস মুখার্জিদা খুবই কেয়ার নিচ্ছেন। এমনকি আমি নিজের চোখে না দেখলে আমার এতখানি অভিজ্ঞতা হতো না। রাত যত রাত্রি হোক না কেন, ওনার অ্যাম্বুলেন্সে, ওনার গাড়িতে নিয়ে হসপিটালে ভর্তি করছে। তা এই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগলো যে মানুষের যখন বিছানায় পড়ে যায় কতখানি তারা তাদেরকে সেবা করছে। এটা আমার এতখানি অভিজ্ঞতা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, কেননা আমাদের মধ্যে কেউই বৃদ্ধাশ্রমে যায়নি, আমি প্রথম। তো
তবে আমি চাই যে যদি আমাদের মতন বয়স বা আমাদের থেকে কম বয়সী যারা বৃদ্ধাশ্রমে প্রয়োজন তারা সবাই আসুক, এসে মিসেস মালা ম্যাডামের সাথে মুখার্জিদার সাথে যোগাযোগ করুক, তারা কথাবার্তা বলুক। এখানে সব কিছু সুবিধা আছে, যার যেরকম সুবিধা সেই বুঝে সব কিছু কথাবার্তা বলে যাক, এটাই আমি চাই। যাতে সবাই, আমাদের দেশে প্রচুর বৃদ্ধারা কষ্ট পাচ্ছেন, যাদের যেরকম সুবিধা হয় এখানে সব রকম সুবিধা আছে। মেডিসিন দিচ্ছে, প্রত্যেক সপ্তাহে ডাক্তার দেখে যাচ্ছে, প্লাস যারা আছে তারা মেডিসিন, যারা বেডে একদম বিছানায় একদম পড়ে আছে তাদেরকে মেডিসিন খাওয়ানো, খাবার খাইয়ে দেওয়া, তাদের বেডে স্নান করানো, সব কিছু করছে। এগুলো আমি নিজের চোখে দেখেছি। এমনকি অনেক রাত 11টার সময় ও 11:30টার সময় পেশেন্টকে হসপিটালে নিয়ে, সেরকম অবস্থায় যদি এসে যায়, হসপিটালে নিয়ে ভর্তি করছে। এমনকি হসপিটালে ভর্তি করেও তারা আবার খোঁজ খবর রাখছে, লোক পাঠাচ্ছে, দেখে আসছে। আমি নিজেই জিজ্ঞেস করি যে কেমন আছে, বাকি 2-1জনকে এখানে আসার পর দেখেছি আমি। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে নিউ গীতারানী বৃদ্ধাবাসে যারা যারা আসতে চাইছেন এই বৃদ্ধাশ্রমে প্রচুর সুযোগ সুবিধা আপনারা পাবেন, সেটা মেডিসিনের দিক থেকেই হোক, অ্যাম্বুলেন্সের দিক থেকে হোক, খাওয়া দাওয়ার দিক থেকে হোক, বা সুস্বাস্থ্য বা সুপরিবেশ নিয়ে, সুন্দর একটা পরিবেশ নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে থাকার জন্য আপনারা এখানে আসতে পারেন। এখানে প্রচুর মানুষ আছেন এবং তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে তারা এই কথাটা জানাচ্ছেন। খাওয়া দাওয়া খুব ভালো, টাইম মতন যে পেশেন্ট যেরকম টাইমে খাওয়া দরকার তাদেরকে সেরকমভাবেই সার্ভ করছে সবাই। কিন্তু এতখানি এরা যেভাবে মানে পরিষ্কার রাখছে, আমার মনে হয় ব্লাড কানেকশন থাকলেও বোধহয় এতখানি পরিষ্কার রাখে না বাড়ির লোকেরা। সবাই পারে না, সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু পম্পাদি, শেখর ভাই, আরও আছে ফুলু, সিস্টার আছে, সিস্টার প্রেশার দেখছে, সব পেশেন্টদের ওষুধ খাওয়াচ্ছে। এটা খুবই মানে আমার দেখে ভালো লাগলো। আমার বয়স অনেক হয়েছে, কিন্তু আমার প্রয়োজন ছিল না, কিন্তু সবই তালা মারা এসছি। আমি একাগ্রস্ত মানে ভাবে থাকবো। আমার মেয়ে, আমার নাতনি এসে আগে ইউটিভিতে দেখে যোগাযোগ করে তারা দেখে গেছে, দেখে গিয়ে সব ঠিকঠাক করে তারপর আমাকে এখানে এলাম। আমি মেয়ের বাড়িতে 3.5 বছর থেকে এলাম। এই ফার্স্ট ফ্লোরে শুধু ফিমেলরাই থাকেন এবং তাদের দেখাশোনা করেন হচ্ছে এই 2 দিদি। শুনে নেব তাদের মুখ থেকে কিছু কথা। আপনার নাম? দেবলীনা সেনগুপ্ত। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি থাকি ঠাকুরপুকুরে। আচ্ছা, আপনার মানে এই জবটা আপনি কত দিন ধরে করছেন? 3-4 মাস হয়েছে করছি। করছে। দিদি, আপনার পরিচয়টা? পম্পা বাগ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি ক্যান্সার হসপিটাল, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। এখানে কত বছর হলো কাজ করছেন? আমি 4 বছর। তা অনেক কাজ ছেড়ে এখানেই কাজ করার ব্যাপারটা কেন? এই যে মালাদির আশ্রমেতে সবার সঙ্গে যুক্ত মায়েরা, বয়স্ক মায়েদের দেখাশোনা করি, রান্না করি, খাবার টাবার দিয়ে দিই, সবাইকে খাওয়াই। হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। জেঠিমা, আপনার নাম? কবিতা মুখার্জি। আপনি কোথা থেকে আসছেন? বেহালা থেকে। আচ্ছা, এখানে কেমন লাগছে? খুব ভালো। এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন? খুব ভালো, খুব যত্ন করে এরা, দেখাশোনা করে খুব। পম্পা খুব ভালো। বাড়ির পরিবেশ আর এখানে পরিবেশের মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? এই বাড়ির পরিবেশ ভালো, পার্থক্য ভালো। এখানে ভালো, বাড়ির থেকে বাড়ির মতনই মনে হয় এখানে এদের। মানে বাড়ির পরিবেশ আর এখানে পরিবেশের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তো? মানে এটাকে বলা যেতে পারে পুরো বাড়ির পরিবেশ। আমরা দেখেও এটা বুঝতেই পারছি এখানে পুরো বাড়ির পরিবেশের মতোই সবাই রয়েছে এবং হাসি ঠাট্টা মজা, মানে এখানে যে সব রকম অ্যাক্টিভিটি পর্যন্ত হচ্ছে। আচ্ছা, আপনি কি করতে ভালোবাসেন? কি করতে? মানে ধরুন গান করতে, বই পড়তে, টিভি দেখতে, কি ভালোবাসেন? টিভি দেখতে ভালোবাসেন। উনি টিভি দেখতে কিন্তু খুব ভালোবাসেন। আমরা এই কারণেই দেখেছি প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু যেমন ঠাকুরের মন্দির আছে তেমন কিন্তু টিভির ব্যবস্থাও রয়েছে। তার নাম কি? আমার নাম ইন্দ্রাণী অধিকারী। আচ্ছা, এখানে কত বছর হলো আছেন? 1 বছর 1 মাস। সারাদিন কি কি করা হয়, মানে কি কি অ্যাক্টিভিটি আপনি করেন? এখানে তো কিছু করার নেই, সবই তো ওরা করে দিচ্ছে, খেতে টেতে সবই দিচ্ছে। এক কথা বলতে পারি খুব ভালো আছি। সব কিছু খুব অ্যাট্রাকশান ক্রিয়েট করে এরা।
কোনো কিছু অসুবিধে হতে দেয় না। বাড়ির পরিবেশ আর এখানকার পরিবেশের মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? এক কথা বলি, একদম আমি বাড়িতে গিয়ে 1 ঘন্টা থাকতে পারবো না, কারণ আমি এখানে এদের ছাড়া থাকতে পারবো না। মানে এরকমও ভাবা যায় যে বাড়ির লোক ছেড়ে, মানে বাড়ির থেকে বেশি বৃদ্ধাশ্রমকে ভালোবাসা যায়। কখন ভাষা যায় এই ভালোবাসাটা? যখন সেই ভালোবাসাটা পাওয়া যায়। কথায় বলে না, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এটা আজকে জেঠিমার মুখ থেকেও সেই মানে প্রকাশটা পেলাম আমরা। ওনাদের কাছে এই দিদিরা ভালোবাসা দিচ্ছেন, তাই জন্য এনারাও কিন্তু সেই ভালোবাসাটা পাচ্ছেন। আচ্ছা, মায়ের থেকে বড়, মানে আমি কোনো কাজে দূরে বাড়িতে দরকারে যাই, কখন এখানে আসবো, দৌড়ে দৌড়ে আসি। এমনকি না থাকলে কোনো কাজে বেরোলে খাবার পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেয়, এসে খাবো বলে। এতক্ষণ আপনাদেরকে দেখালাম যেখানে ফিমেলরা রয়েছেন, এখন এখানে দেখাবো আমরা যেখানে মেলরা রয়েছেন। এখানে দাদুরা কেমন আছেন, জেঠুরা কেমন আছেন, তাদের মুখ থেকেই শুনে নেব কিছু কথা। আচ্ছা দাদু, আপনার নামটা যদি একটু আগে বলতেন। অনিল কুমার ভট্টাচার্য। আচ্ছা, আপনি এখানে কত বছর হলো এসছেন? এখানে বেশি দিন না, আমি এখানে গত মার্চের 19 তারিখ না কত তারিখ এসেছিলাম। আমি 2-3 জায়গায় ঘুরে আগে এসেছিলাম, মাঝিপাড়া, তারপরে আইডিয়াল, এখন এখানে এসেছি। আপনারা দেখতে পেলেন এতক্ষণ যে এখানে যেমন দাদুরা আছেন যারা হাঁটাচলা করতে পারছেন, ঠাকুমারাও আছেন হাঁটাচলা করতে পারছেন, তার সাথে সাথে যারা একেবারে মানে শয্যাশায়ী তারাও কিন্তু এখানে রয়েছেন। এখানকার যারা কর্ণধার যিনি আছেন তাদের সাথে সাথে এখানকার যারা দিদিরা আছেন, সিস্টার দিদিরা আছেন, তারা সবসময় সর্বদাই চেষ্টা করছে তারা যেন সুস্থ হয়, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সেই কারণে তারা কিন্তু সবসময় তাদেরকে সেবা করছেন, খুব ভালোভাবে সেবা করছেন, যাতে তারা এনাদের মতোই সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, হাঁটাচলা করতে পারেন এবং নিজের পায়ে দাঁড়িয়েই যাতে নিজের কাজটা নিজে করতে পারেন। আপনাদেরকে দেখানো হলো, চলুন দেখে নিই আর কি কি আছে এখানে, আর কি কি অ্যাক্টিভিটি রয়েছে এখানে। এখন আমরা আছি কিন্তু ছাদে। আপনারা জানেন এখন প্রচণ্ড গরম পড়েছে, সহ্য করার বাইরে, কিন্তু দেখুন এখানে কিন্তু ছাদের মধ্যে সবাই কিন্তু এখানে বসে আছেন হাওয়া খাওয়ার জন্য। এবং দেখুন এত সুন্দর একটা পরিবেশ এখানে। যেহেতু অন্ধকার হয়ে গেছে হয়তো পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আপনাদের একটু হয়তো আন্দাজ করতে পারছেন এখানে একটা বিশাল বড় ছাদ রয়েছে, ঠিক আছে, যেখানে মানে যখন চাইবে তারা এসে এখানে যাতে নিজের মতো করে সময় কাটাতে পারে। এখানেই সামনে আছে কিচেন, আমরা দেখে নেব কিচেনটা কেমন এবং এখানে কি কি রান্না হয়, প্রত্যেক দিন কী কী করা হচ্ছে এখানে শুনে নেব তাদের মুখ থেকে। আমরা চলে আসছি কিচেনে। এই মুহূর্তে আমরা কিচেনে উপস্থিত হয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিচেন। এখানে 4 বেলার কি খাবার ব্যবস্থা আছে? হ্যাঁ, 4 বেলায় রান্না হয়। সকালের ধরো জল খাবারে রুটি সবজি, কোনো দিন ধরো চিড়ে দই, কোনো দিন ধরো দুধ মুড়ি, কোনো দিন ছাতু মুড়ি, সব রকম দেওয়া হয়। নিউ গীতারানী বৃদ্ধাবাসের 5 নম্বর ব্রাঞ্চে আমরা পৌঁছে গেছি। এখানে এই 5 নম্বর ব্রাঞ্চটা অবস্থিত হচ্ছে ডায়মন্ড পার্কের অপোজিটে। এখানে আমরা প্রচুর মানে এখানে বেড খালি আছে, আপনারা বুঝতে পারছেন। আপনারা তো আগে দেখলেন যে সব কটা ব্রাঞ্চে কিন্তু লোক ভর্তি, কিন্তু যারা এখনও ভাবছেন যে কোন বৃদ্ধাশ্রমে যাব, কোথায় কেমন ফেসিলিটি পাবো, আদৌ সেরকম সেবা যত্ন পাবো কি না, তাহলে আর দেরি না করে চলে আসুন নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে, যেখানে আপনি সুস্বাস্থ্য এবং তার সাথে ভালো খাওয়া দাওয়া, তার সাথে যেটা রয়েছে সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। এখানকার ডাক্তার কিন্তু সব সময় চেষ্টা করছেন সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এখানকার কর্ণধারেরও তাই কিন্তু ইচ্ছে বলতে পারেন, বা এটাই সমাজ সচেতনমূলক বার্তা বলতে পারেন, যে সকল ব্যক্তিরা ভাবছেন যে ঠাকুমা দাদুদেরকে, মা বাবাদেরকে যেভাবে হোক ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, বা ভাবছেন যে না এনাদেরকে কোথায় গিয়ে রাখবো যেখানে তারা ভালো থাকবেন, তাহলে চলে আসুন নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে। এখানে এই মুহূর্তে এই 5 নম্বর ব্রাঞ্চে অনেকগুলো রুম খালি আছে। আপনারা যদি চান এখানে যোগাযোগ করতে, তাহলে নিচের স্ক্রলে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানকার পরিবেশটা কেমন। এখানে কিন্তু একটা খাট রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এছাড়া পাখা লাইটের তো ব্যবস্থা আছেই। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্ড্রবও আছে। এখানে কিন্তু সব রকম ফেসিলিটি আছে, যে শুধু খাট দিয়ে ছেড়ে দেওয়া তা কিন্তু নয়। এবং তার সাথে একটা রয়েছে অ্যাটাচ বাথ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাটাচ বাথও রয়েছে। এখানে একটা অ্যাটাচ বাথও রয়েছে।
একদম ঘরোয়া পরিবেশ, যেটা আপনারা বুঝতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো ঘরোয়া পরিবেশ এখানে দেখানো যাচ্ছে। মানে এখানে যে যেরকমভাবে থাকতে চান, এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটা এত বড় খাট রয়েছে আপনারা দেখছেন। এখানে খুব সুন্দর একদম ঘরোয়া পরিবেশের মতো নিজের মতো করে থাকার ব্যবস্থা কিন্তু রয়েছে। তাছাড়াও এখানে রয়েছে একটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রব রয়েছে। কেউ সাজতে ভালোবাসেন তার জন্য কিন্তু ড্রেসিং টেবিলও রয়েছে, এখানে চেয়ার রয়েছে, তার সাথে একটা অ্যাটাচ বাথ রয়েছে। মানে প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব রকম ব্যবস্থা রয়েছে। এই রুমটাতে কিন্তু একটা এসির ফেসিলিটিও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সব রকম ফেসিলিটি এখানে পাবেন। আপনারা যদি এখানে দেখা করতে চান, আপনারা যদি চান এখানে আসতে, নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, যেখানে আরও অনেক রুম রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছি। এখানেও কিন্তু ঘরের পরিবেশের মতোই একটা রুম রয়েছে। এখানে একটা খুব সুন্দর খাট রয়েছে, খুব সুন্দর করে চাদর পাতা রয়েছে, পর্দা রয়েছে, কার্টেনগুলো খুব সুন্দর দেখতে লাগছে। বললামই আগেই যেটা ঘরের পরিবেশ লাগবে, কখনো মনেই হবে না যে আমরা বৃদ্ধাশ্রমে আছি। যারা চাইছেন বা ভাবছেন বৃদ্ধাশ্রমে আসবেন, তারা অবশ্যই আসতে পারেন এই নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের 5 নম্বর ব্রাঞ্চে। এখানেও কিন্তু রয়েছে একটা খাট, একটা টি টেবিল রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এসির ফেসিলিটি আছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, খুব বড় একটা ডাইনিং স্পেস। এখানেও একটা অ্যাটাচ বাথ রয়েছে। আর আপনারা যারা ভাবছেন যে এখনও পর্যন্ত মানে বুক করবেন কি না, কি করবেন, অবশ্যই বুক করে নিতে পারেন। কারণ এখানে যে কোনো সময় বা টাকা পয়সার কোনো বাধা আছে তা কিন্তু নয়। আপনাদেরকে দেখানো হয়েছে সব রকম ব্যক্তি এখানে কিন্তু আসতে পারেন। যার যেরকম এফোর্ট আপনারা দিতে পারবেন সেরকমভাবে এখানে কিন্তু থাকতে পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এতগুলো রুম খালি আছে। আপনারা যদি চান অবশ্যই এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। এখানেও আরেকটা রুম দেখতে পাচ্ছেন, এখানেও একটা খাট রয়েছে রুমটাতে, একটা খাট রয়েছে এই রুমটাতে। তাছাড়াও কিন্তু এখানে একটা পাখা লাগানো রয়েছে, খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একদম করা, যেটা বোঝাই যাচ্ছে দেখে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে পুরো একটা মনোরম বাড়ির মতো পরিবেশ। এখানে দেখুন দুটো এখানে বেড ব্যবস্থা রয়েছে। এখানে মানে এখানে যদি কেউ চায় যে আমরা দুজন মিলে থাকতে চাই, কেউ স্বামী স্ত্রী থাকতে চায়, সেটাও কিন্তু এখানে থাকতে পারবে, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এছাড়াও কিন্তু এই রুমটাও মানে পুরোপুরি এই বিল্ডিংটা নতুন করা হয়েছে। যারা যারা এখানে আসতে চাইছেন এখনই তারা আপনারা যোগাযোগ করতে পারেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। নিউ গীতারানী বৃদ্ধাশ্রমের আমরা কর্ণধারকে পেয়ে গেছি। শুনে নেব আগে তার মুখ থেকে তার পরিচয়টা, এবং তারপরে তার মুখ থেকেই কিছু তথ্য আমরা শুনে নেব। নমস্কার ম্যাডাম, আপনার নামটা? আমার নাম মালা সেন। আমার জন্ম ভাঙড়ে। আমি গড়িয়ার মেয়ে, নাকতলার মেয়ে। বাবার নাম শঙ্কর শীল, মায়ের নাম গীতা শীল। আচ্ছা, অনেক রকম তো মানে কাজ আছে, অনেক কিছু করা যায়। আপনি বৃদ্ধাশ্রমটাকে কেন বেছে নিলেন? বৃদ্ধাশ্রমটা বেছে নেওয়ার একটা কারণ আছে, এটার একটা নাম আছে, নিউ গীতারানী বৃদ্ধাশ্রম। নিউ কথার মানেটা হচ্ছে নতুন করে বাঁচার আশা, আর গীতা রানী বৃদ্ধাশ্রম বলার মানেটা হচ্ছে গীতা হচ্ছে আমার মা, রানী হচ্ছে আমার শাশুড়ি মা। দুজনার নাম মিলিয়ে আমি গীতা রানী বৃদ্ধাশ্রম করেছি। এবং আমার জীবনে অনেক স্ট্রাগল আছে, একাকিত্বটা, এবং একা হয়ে গেছিলাম এই বৃদ্ধাশ্রম করার পরে। মানে ঠিক এটা আশ্রম না, এটা আমার একটা পরিবার। এটাকে নিয়ে আমি বেঁচে আছি এবং বেঁচে থাকার চেষ্টা করছি। আরও ভাবছি আরও যাতে আমি বাড়িয়ে যেতে পারি বিগত দিনে, সেটার জন্য সব মায়েদের কাছে এবং বাবাদের কাছে আশীর্বাদ চাইছি। আপনার নতুন কি পরিকল্পনা আছে এই বৃদ্ধাশ্রম নিয়ে? আর নতুন একটা হচ্ছে আমি খড়িবেরিয়াতে একটা প্রজেক্ট করতে চলেছি। সকলে মিলে এই আমাকে যদি একটু সহযোগিতা করেন, অনেক অসহায় মা বাবারা, এবং ওই প্রজেক্টে শুধু বৃদ্ধাশ্রম না, একটি হসপিটালও বানানোর প্রকল্প করেছি। তো সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে এগিয়ে যাওয়ার পথটা আরও সুবিধা হবে। কেননা স্ট্রাগেলটা অনেক দূর অবধি উঠছে এবং চেষ্টা করব এগিয়ে যাওয়ার। একা তো এগোনো যায় না, সকলে যদি আমার সাথে যোগ হন, আসেন হেল্প করতে, খুব উপকৃত হব। এই বৃদ্ধাশ্রমটা কতদিন ধরে আপনি চালাচ্ছেন? এই বৃদ্ধাশ্রমের বয়স হচ্ছে 19 বছর হতে যাচ্ছে। আমি প্রথম চাকদাতে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে হাজব্যান্ডের চাকরির ব্যাপার নিয়ে অনেক ঝামেলা। হাজব্যান্ড
প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করতেন। মা আমার মেয়ে আমার সাথ দিয়েছে, মেয়েও খুব অত্যাচারিত হতো, দিনের পর দিন এরম হতে স্ট্রাগল করতে করতে তারপরে মেয়েকেও ভালো স্কুলে, মাদার মিশন স্কুলে ভালো করে পড়াশোনা করিয়েছি। তখন আমি হোম ডেলিভারির কাজ করে এবং রান্না করে নিজের সংসার নিজেই চালাতাম, নিজেই সব কিছু করতাম। তারপর অনেক যুদ্ধ করে এই আশ্রমটাকে আমি বানিয়ে আমার পথ চলতে স্টার্ট করেছি। নতুন পরিকল্পনা বলতে আমি জানতে চাইছিলাম যে এখানে যত বোর্ডাররা আছেন তাদেরকে নিয়ে আপনি কি ভাবছেন? তাদেরকে নিয়ে ভাবছি মানে তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য তাদেরকে 24 ঘন্টার একজন নার্স দিয়ে দিয়েছি, ডক্টর এনেছি। চেষ্টা করছি যে জিনিসটা যদি আরও বড় করা যায়, তাদের কি করলে সুবিধা হবে। তো মায়েদের কাছে শুনি, যখনই তাদের মন খারাপ হয় তাদেরকে ঘুরতে নিয়ে যাই। এবং যাদের বাড়ির কর্নারে উড পেন্সিল যেরকম শেষ হয়ে গেলে যেরকম উড পেন্সিলটাকে যেরকম আমরা ফেলে দিই, আমার কাজ হচ্ছে ওই উড পেন্সিলগুলোকে চেঁচে চুচে সুন্দর করে তাদের একটা নাম দেওয়া। এবং প্রত্যেকেই এখানে নাচ গান কবিতা সমস্ত কিছু লেখে আমাদের গীতারানী অ্যালবামে বেরোয় এবং আমরা অনেক সময় ম্যাগাজিন ছাপিয়ে লোককে দিয়ে দিই যে মায়েদের এই অনুভূতির কথা যাতে আমরা বাইরে বাইরে প্রচারিত করতে পারি। তার মানে এখানে জানা যাচ্ছে যে এখানে যারা বোর্ডাররা আছেন তারা শুধু যে এখানে থাকতে আসছেন তা নয়, তাদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা এখানে হচ্ছে। সেটা হচ্ছে যেমন তাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন, খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন এবং তারা ভালো থাকবে কি করে সেই বিষয়তেও ম্যাডাম কিন্তু যথেষ্ট সচেতন। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, এখানে আপনাদের তো কালচারাল প্রোগ্রাম মানে অনেক রকম প্রোগ্রাম হচ্ছে, তো কি কি প্রোগ্রাম আপনারা করে থাকেন যেখানে পার্টিসিপেট করছে সবাই? আমরা কালকে যেরকম রবীন্দ্র জয়ন্তী উৎসবটা হয়েছিল, তো আমরা রবীন্দ্র জয়ন্তীর সাথে আর একটা উৎসব রেখেছিলাম, সেটা হচ্ছে সিঁদুর। যে এই যে আমাদের যে প্রধানমন্ত্রী সিঁদুর কী বলে ওটাকে, সিঁদুর যুদ্ধ যেটা করলো, এটাকে আমরা সমর্থন করিয়েছি। এবং আমরা চাই বিগত দিনে সব হিন্দু মায়েরা এবং হিন্দু সমাজ সনাতন ধর্ম যারা আছে এবং যারা হিন্দুস্তানি আছে, শুধু হিন্দু মুসলিম বলবো না, আমরা সকলের ভাই। আমার এই আশ্রমে যেরকম হিন্দু আছে, মুসলিমও আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে, সব রকম মানুষের জন্য বেঁচে থাকার লড়াই। তাই বলছি এই জিনিসটা যাদের মধ্যে আছে সবাই একতা হয়ে বিগত দিনে এই যে যুদ্ধ আসছে আমরা সবাই যেন সম্মুখী হয়ে সবাইকে নিরাপদে নিয়ে বাঁচতে পারি। এবং আমি তার জন্য আমার পুরো টিমকে রেডি করে রেখেছি। যেরকম করোনা এসেছিল, করোনা আমার আশ্রমের একটা মানুষকেও ছুঁতে পারেনি, করোনাতে কেউ মারা যায়নি। আমরা এবং যাদের করোনা হয়েছে আমরা কিট পরে প্রতিটা টিম বানিয়ে প্রতিটা বাড়ির মধ্যে ঢুকে তাদের লাওয়ারিস যাদের কেউ ধরেনি তাদেরকে আমরা করেছি, কি বলে ওটাকে, দাহ করেছি। এবং যারা বাঁচতে পারে তাদেরকে আমরা বাঁচিয়েছি, কিন্তু নির্ভীককে নিজের ভাইকে বাঁচাতে পারিনি, এটাই নিজের আফসোস, আর কিছু বলার নেই আমার। ম্যাডামের অনেক প্রতিভা আপনারা জানতে পারলেন দর্শক বন্ধুরা, উনি অনেক কিছু করতে চান, অনেক কিছু করছেন। আমাদের এই এসটিভি বাংলার চোখে কিন্তু উনি একজন সমাজ সচেতনমূলক একজন ব্যক্তি, যিনি কিনা সমাজকে সচেতনও করছেন এবং চেষ্টা করছেন সমাজকে কিছু দেওয়ার, তাদের জন্য কিছু দেওয়ার চেষ্টাও উনি করছেন। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা, এখানে আসতে গেলে আপনাদের মানে কিভাবে তারা আসবে, তাদের আপনাদের যা ধরুন ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন যে নাম্বারগুলো আছে সেগুলো যদি আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে একটু জানান। আমাদের এখানে আসতে গেলে আমার নিজের নাম্বার আছে 9831984585। আবারও বলছি 9831984585। মালা সেন এবং আমাদের যে সহকর্মীরা আছে অবন মুখার্জি, আমি তার নাম্বারটা বলছি, #8140 মানে 4
4059662। অবন মুখার্জি। আরও একজনের নাম বলছি, ইনি হচ্ছেন, কিন্তু আমার এখানে হিন্দু মুসলিম বাংলা সবই আছে, খ্রিস্টানও আছে। তো এই যে অবন মুখার্জির কথা বললাম, ইনি একদম মুখার্জি বাবু, ইনি হচ্ছেন একদম বাঙালি সনাতন ধর্মের মুখার্জি। আর এখন যার নাম বলতে চাইছি সে হচ্ছে অ্যান্থনি গোমস, সে হচ্ছে খ্রিস্টান। সেই ভাইয়ের নাম্বার হচ্ছে 9006860451। তো আমরা জাত মানি না, জাতই হচ্ছে মানুষ। এখনও আমি বলছি বারবার করে, সবাই সচেতন হন, সবাই এই নোংরা ঘৃণ খেলাটাকে ছেড়ে দিয়ে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ান। আমার কাছে আর কিছুই বলার নেই। যতবারই আমার ইন্টারভিউ হবে ততবারই আমি এই একটা কথাই বলবো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। কেননা যখন আপনি হসপিটালে যাচ্ছেন বা ডক্টরের কাছে যাচ্ছেন, যখন আপনি আমার কাছে আসছেন আশ্রয় নিতে, রাস্তায় লোক পড়ে থাকছে, তখন কি আমরা কাউকে জিজ্ঞাসা করতে যাচ্ছি তোমরা কোন ধর্মের? তো এই নোংরা জিনিস, এই নোংরা খেলাটা বন্ধ করা খুব দরকার। আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সকলকে আবেদন করছি যে নিজেদের মধ্যে ঈর্ষা ত্যাগ করে মানুষের পাশে মানুষের মতো করে বাঁচার জন্য সবাইকে ট্রেনিং দিন, শেখান, সবাই এগিয়ে আসুন। আচ্ছা, আপনাদের এখানে কটা ব্রাঞ্চ আছে? আমাদের এখানে প্রায় 5টা ব্রাঞ্চ আছে এবং ওই নতুন প্রজেক্ট যেটা বললাম জোকা খারিবেরিয়া, নতুন প্রজেক্ট করতে চলেছি হোম প্লাস হসপিটাল। এতে যারা যারা বুকিং করতে চান এবং এখনও প্লটে কাজ চলবে, শুরু হবে, শুরু থেকে যদি বুকিং কারো করেন তাহলে কস্ট কম পড়বে, হয়ে গেলে তখন কস্ট বেশি পড়বে। তো সেই কারণে সবাই এসে যোগাযোগ করলে, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমার মনে হয় প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারবো এবং অনেক অসহায় মানুষ যারা বিনা চিকিৎসায়, বিনা ওষুধে দেহত্যাগ করেন বা খেতে পারেন না, কষ্ট পাচ্ছেন, তারা কিছুটা সুশ্রয় পাবে। আপনাদের এখানে আসতে গেলে মানে আপনার কিভাবে আসতে হবে, মানে ধরুন রাস্তাটা যদি আপনি একটু বলতেন। এখন কে কোথা থেকে আসবে আমি তো জানি না, একটা কাজ করতে হবে, আমার ওই নাম্বারে ফোন করতে হবে। ফোন করার পরে সে যদি দমদম থাকে বা কেউ যদি ধরুন হাওড়া থাকে, তারা একমাত্র টালিগঞ্জ মেট্রো অবধি যদি আসতে পারে ওখান থেকে আমরা শাটেল গাড়ি দিয়ে দিতে পারি, বা হাওড়া যদি আসতে পারে আমরা গাড়ি দিয়ে দিলাম। আমরা এরমভাবে সহযোগিতা করতে পারি। মানে আপনাদের এখানে গাড়ির ব্যবস্থাও আছে, তাই তো? হ্যাঁ, একদম ফ্রিতে আমরা গাড়ি দিয়ে দেবো। এসে আশ্রম পরিদর্শন করবে, আশ্রমে থাকতেই হবে এমন কোনো মানে নেই। দেখলো, যার পছন্দ হলো, যার ভালো লাগলো থাকবে, ওয়েলকাম সবার জন্য। এখানে কি কি ফেসিলিটি আছে একটু বলতেন? এখানে প্রথমত যে সব বৃদ্ধাশ্রমে যেগুলো হচ্ছে খাবারের আমি দেখেছি অনেক বৃদ্ধাশ্রম ঘুরে খুব জলের মতো ডাল দিয়ে দিচ্ছে। এখানে সব ব্র্যান্ডেড দেওয়া হয়, যেরকম আপনার চাল বাসমতি রাইস দেওয়া হয়, তারপরে আপনার সবজি, টাটকা সবজি বাজার করে আনা হয়, জ্যান্ত মাছ, যেরকম সব জায়গায় কাতলা, নলে রুই, নলে চারাপোনা। আমার এখানে ইলিশ থেকে গলদা চিংড়ি থেকে শুরু করে এভরিথিং, মাটন থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে একদম নিজের বাড়ির মতো খাওয়া দাওয়ার সব কিছু পাবে। এবং বাঙালির যত পুজো আছে, যেরকম আজকে আমাদের শীতলা পুজো ছিল, আমাদের আজকে পান্তা ভাত, আলু ভাজা, বড়া, তারপরে আচার, তারপরে যারা যারা দই খায় তাদেরকে দই দিয়ে দেওয়া হয়েছে, সকালে চিড়ে দই হয়েছে, এরকম আমরা খাবার দাবার দিয়ে থাকি। এমনি আমাদের রোজ সকালবেলা চা, তারপর একটা ব্রেকফাস্ট হয়। ব্রেকফাস্টে কোনো দিন চাউমিন, কোনো দিন রুটি তরকারি, কোনো দিন পাস্তা, কোনো দিন কাস্টার্ড, মানে হচ্ছে সমস্ত ফল দিয়ে দুধ দিয়ে যে কাস্টার্ডটা তৈরি হয় তার সাথে বাটার দিয়ে পাউরুটি দিয়ে দেওয়া হলো। আবার অনেকে আছে পেটের প্রবলেম আছে, তারা বলে আমরা চিড়ে দই খাবো বা চিড়ের পোলাও খাবো বা উতমা খাবো, করে দেওয়া হয়। তারপর দুপুরবেলা ডেলি মাছ, শুক্রবার নিরামিষ, আর মাছ সব রকম হয়, যে যেরকম খেতে চায় তাকে সেরকম দেওয়া হয়। আর আবার অসুস্থ লোকেদের জন্য শিং মাছের ঝোলও করা হয়। ডাক্তার যেরকম আমাদের
মানে অন্য বৃদ্ধাশ্রমে এটা নেই। আমাদের ডাক্তার একটা চার্ট বানিয়ে দেয়, সেই চার্টে যাকে যেরকম খাবার দেয় আমরা তাকে সেরকম খাবার দিই। আর সুস্থ মানুষ যারা আছে বললে একটু আপেল সিদ্ধ খাবে বা খাবার খাবে চাইলেই দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা 4 বেলা খাবার দিই। দুপুরে মাছ ভাত তরকারি ডাল হলো, বিকেলবেলা একটা টিফিন থাকে, যেমন আজকের টিফিনে আছে দই আর মুড়ি। এক এক দিন এক এক রকম। কালকের আগামীকালের টিফিনে ছিল সিঙ্গারা মুড়ি, তার আগামীকালের ছিল চাউ, তার আগামীকালের এগ রোল দেওয়া হয়েছে। এক এক দিন এক এক রকম টিফিন। আমরা বাইরের খাবার অ্যালাউ করি না, এখানেই রান্নার লোকরা বানিয়ে দেয়। আমাদের প্রতিটা ইউনিটে কুক আছে, প্রতিটা ইউনিটে সিস্টার আছে, প্রতিটা ইউনিটে ডক্টর আছে, কোনোটার কোনো অসুবিধা নেই। কারো যদি অসুবিধা হয় আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে আমরা সমস্ত হসপিটাল, সরকারি হসপিটালে, আমাদের এটা একটা এনজিও, সহযোগিতা করে আমরা প্রত্যেককে হসপিটালে ভর্তি করে দিই। এবং যদি কারোর হসপিটাল না নেয় আমাদের কস্তুরী নার্সিংহোমের সাথে টাচ আপ আছে, আমরা সেখানে ভর্তি করে দিই। কোঠারিতে আছে, যে যেখানে পছন্দ করবে আমরা সেখানে আমাদের অ্যাম্বুলেন্স গিয়ে ভর্তি করে দিয়ে আসবে। আমাদের মেডিকেলটা খুব শক্ত আছে, আমাদের একটা মেডিকেল টিমও আছে। এবং যে সব দেখা যায় না, আমাদের বৃদ্ধাশ্রমে একটা আইসোলেশন রুম রয়েছে, যে রুমে যখন ধরুন বাধ্যতার কারণে কোনো হসপিটাল কোনো নার্সিংহোমে টাকা খরচা করে ফেড আপ হয়ে গেলেন, আর খরচা করতে পারছেন না, অতি সামান্য খরচাতে আমাদের এখানে ডক্টর আয়া এবং ওই আইসোলেশন রুম একটা করা থাকে, তাতে আমরা আমাদের আশ্রমের বাসিন্দাদের ওখানে রাখি। এবং অসহায় মানুষ যারা না পারে আমাদের কাছে এসে স্যালেন্ডার করে, আমরা তাদেরকে হেল্প করি। আপনাদের তো 5টা ব্রাঞ্চ শুনলাম, তো এই 5টা ব্রাঞ্চ মিলিয়ে আপনার কতজন বোর্ডার আছেন এখন? আমার এখন আপাতত 300 জনের মতো আছে, স্টাফ আছে 37 জন। ম্যাডামের মুখ থেকে আমরা অনেক কিছু শুনতে পারলাম, অনেক কিছু তথ্য পেলাম আমরা। সত্যি আজকালকার দিনের এরকমভাবে ভাবনা চিন্তা কজন করে, তবে ম্যাডাম করছেন। উনি সত্যিই একজন সমাজ সেবিকা বলা যেতে পারে। উনি অনেক কিছু চেষ্টা করছেন, সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। উনি একটা সঠিক বার্তা যাতে সবার কাছে পৌঁছায়, উনি কিন্তু সেই চেষ্টাটাই করছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন STV বাংলায়। এরকমই নতুন নতুন তথ্য নিয়ে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আরও বলে রাখি, ম্যাডামের জন্য যে একটা স্যালুট জানানো হচ্ছে আপনাকে STV বাংলার পক্ষ থেকে, যে আপনি এত সুন্দর একটা কাজ করছেন, এত সুন্দর একটা কাজের সঙ্গে যুক্ত আছেন বলে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে একটা স্যালুট জানানো হচ্ছে। আপনাদের সাথে পরবর্তী আরও যাতে আরও লোকেরা যাতে আপনাদের খবরটা জানতে পারে, আপনারা এত ভালো কাজ করছেন, সেই বিষয়টা যাতে সবার কাছে পৌঁছে যায়, সেটাই আমরা কামনা করি। আপনারা জানেন STV বাংলা সবসময় প্রতিভাবান মানুষের পাশে আছে, সাথে আছে। আজকে STV বাংলা চলে এসেছিল নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে। এখানে আমরা এসে জানতে পারলাম যে সমাজ সচেতনমূলক কাজ এখানে করা হচ্ছে। সমাজ সচেতনমূলক যারা কাজ করেন তাদেরকে কিন্তু সব সময় STV বাংলার পক্ষ থেকে একটা স্যালুট জানানো হয়। এবং আজকে এখানে এসে যেটা আমরা জানতে পারলাম যে নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে যিনি কর্ণধার, উনি কিন্তু সমাজকে সচেতনমূলক কাজ করতে সবসময় বার্তা দিচ্ছেন এবং উনি করে যাচ্ছেনও। এই যে উনি সমাজ সেবামূলক কাজটা করছেন, তার জন্য ওনার হাতে আজকে আমাদের STV বাংলার পক্ষ থেকে তুলে দিচ্ছি চেতনা সম্মান। আচ্ছা ম্যাডাম, আপনার আজকে এই চেতনা সম্মানটি পেয়ে কেমন লাগছে? জানি না এটার যোগ্য কি না আমি, কিন্তু আমার খুব ভালো লাগছে। এবং আমি চাই এই যেরকম আমাকে আপনারা সম্মান করলেন, সেরকম পড়ে থাকা মানুষগুলো, এই যে বয়স্ক মানুষগুলো, এগুলো যেন আর আমার ওই নতুন প্রজেক্টটা যেন তৈরি করে তাদেরকেও আমি এরমভাবে সম্মানিত করতে পারি, একটা করে বেড দিতে পারি। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। ম্যানেজার স্যারকে পেয়ে গেছি, একটু শুনে নেবো তার মুখ থেকে তার কেমন লাগছে আজকে এই চেতনা সম্মানটি পেয়ে। আপনার কেমন লাগছে স্যার? আমরা খুবই ধন্য যে আপনাদের মতন এইরকম একখানা চ্যানেল আমাদের এখানে এসে আমাদেরকে সম্মানী করে দিলেন। আর আমরা আরও চেষ্টা করব যাতে আরও
ভালো মানুষ যারা আছেন, যারা দুঃখী মানুষ যারা আছেন তাদেরকে সেবা করার জন্য আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট চলছে। তাদের মধ্যে তাদেরকে আস্থানা দেবার অবশ্যই চেষ্টা করব। খালি আস্থানা না, তাদের সমস্ত কিছু ভরণ পোষণ, দায় দায়িত্ব, কর্তব্য, মেডিকেল সমস্ত কিছু যাতে আমরা বহন করে নিতে পারি, এই শক্তি আমাদের প্রদান করুন। ঈশ্বরের কাছে এটাই কামনা করি যাতে এই শক্তি আমাদের প্রদান করেন। আপনার কেমন লাগছে স্যার? খুবই ভালো। কেন দেখুন, আমরা এখানে চিরদিন প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমরা এমন এমন রেস্কিউতে দেখেছি বা এমন এমন জায়গা হয়েছে যে হসপিটালে গেছি, পার্টি দিয়ে গেছে পেশেন্টকে, তাকে নিতে আসেনি, আমরা সেখানে তাকে নিয়ে এসেছি। এখানে অনেকে এমন আছে যাদের কেউ নেই দেখার, তারা দিয়ে গেছে, তারা খোঁজ করে না। সেখানে ম্যাডাম নিজের দায়িত্বে তাদের মেডিকেল থেকে খাওয়া থেকে সব কিছু দায়িত্ব নিয়েছে। তো আমরা খুবই খুবই খুশি যে মায়েরা আমাদের সাথে, আমাদের এখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তারা আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেছেন বা তাদেরকে নিয়ে আমাদের প্রেরণা। আমাদের কিন্তু ইন্সপিরেশন এই মা বাবারাই, তাদের ছাড়া কিন্তু আমরা কেউ না। আমাদের ইন্সপিরেশন আজকে আমরা এখানে এসেছি বা আমরা আজকে আপনারা আমাদের কভার করছেন, আমাদের ইন্সপিরেশন কিন্তু তারাই। তাদেরকে ছাড়া কিন্তু আমরা এত দূর আসতে পারতাম না। এটা খুবই একটা সম্মানীয় ব্যাপার যে হ্যাঁ আজকে আপনারা এসছেন বা আমরা আপনাকে সেই জায়গাটা দিতে পেরেছি যার জন্য আপনারা কভার করছেন আমাদের। আচ্ছা, আপনি ইয়াং জেনারেশনকে এই বিষয়তে কি বার্তা দিতে চাইছেন? আমি এই বার্তা দিতে চাইবো যে আমরা যখন আসতে পেরেছি, আরও চাইবো আরও কেউ এগিয়ে আসুক, তারাও সেম মোটিভ নিয়ে এগিয়ে আসুক যে করব, কিন্তু তার জন্য কোনো বেনিফিট বা কিছু দায় আমরা করব না। আমরা করতে চাই যাতে এদের মতন যারা অসহায় আছে তাদেরকে আমরা সাহায্য দিতে পারি। আর তার জন্য এই প্ল্যাটফর্মটা আমরা এর জন্যই রেস করেছি যাতে আপনারা এগিয়ে আসুন, সহযোগিতা আমরা করব। চাই মেডিকেল হোক, থাকা হোক, দেখা দায়িত্ব যাই হোক, সেই জায়গাটা আমরা তুলে ধরবো। শুধু আপনাদের একবার এগিয়ে আসতে হবে যে করার জন্য, তারপরে তো আমরা আছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আরও কিছু শুনে নেব সবার মুখ থেকে। আচ্ছা, আপনাদের কেমন লাগছে যদি একটু বলতেন সম্মানটা পেয়ে? খুবই ভালো লাগছে। আপনার কেমন লাগছে স্যার আমাদের এই সম্মানটা পেয়ে? এই সম্মানটা পেয়ে দিদি আমার দিদি হয়, খুবই ভালো লাগছে। আর দিদির যা সবার দিকে যা দৃষ্টি আছে, যা নজর আছে, যাদেরকে যত্ন করে রাখে, ঠিক মতন খাওয়া দাওয়া সব রকম পরিস্থিতি, সব রকম দিক দিয়ে দিদি নজর রাখে। আমার খুব ভালো লাগছে ম্যাডাম। নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে আজকে আমরা চেতনা সম্মানে সম্মানিত করলাম সবাইকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকমই যদি আপনাদের কাছেও কোনো রকম তথ্য থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন এসটিভি বাংলার সাথে। আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আবার কোনো একটা নতুন অনুষ্ঠান নিয়ে, শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে। দেখতে থাকুন এসটিভি বাংলা। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।